আমি এই মুহূর্তে রিকোয়েস্ট করবো স্যারকে আমাদের আজকের ওয়েবিনারটা শুরু করার জন্য। হ্যাঁ, থ্যাংক ইউ সো আসসালামু আলাইকুম and thank you so much Mr. Jarif, Mr. সাজেদুল সাজ্জাদ এবং যারা আজকে আয়োজন করছেন এর পিছনে। এই কোর্সটা এইচআর এর উপরে একটা ডিপ্লোমা, হ্যাঁ, 6 মান্থের। তো কোশ্চেনটা হচ্ছে যে এই কোর্স শেষ করে যারা বেরোন তাদের একটা গভর্নমেন্ট গেজেটের রেজাল্ট বেরোয়, এটা একটা অথেন্টিকেশন প্লাস আপনাদের একটা বড় ধরনের একটা সুবিধা হয় যে চাকরির ক্ষেত্রে, যেহেতু এই কোর্সটা অথেন্টিক এবং গভর্নমেন্ট এটা দেখে আমাদের একটা গেজেটের রেজাল্ট নোটিফিকেশন বের হয়, আপনাদের নাম সেখানে থাকে, এটা ঠিক আছে। কিন্তু আমি আপনাদের শুরুতেই কয়েকটা জিনিস বলতে চাই যে আসলে এইচআর কি, এইচআরটা কেন এবং এইচআর এর গুরুত্ব কতটুকু। হ্যাঁ, আমি আমার দীর্ঘ 22 বছরের বেশি অভিজ্ঞতায় আমি, আপনারা যদি অ্যালাউ করেন, ছোটখাটো কয়েকটা স্টোরি বলি। I have started my career with one of the largest MNC pharma in Bangladesh. Then I moved to CA Farm, আমরা PwC PricewaterhouseCoopers এর অ্যাসোসিয়েট ফার্ম একাশেম অ্যান্ড কোম্পানি, বাংলাদেশ সবচেয়ে পুরনো সিএ ফার্ম, সেই ফার্মে সিএ পড়বার জন্য জব ছেড়ে জয়েন করি। কেন জয়েন করি? আমার কাছে এমএনসিতে মনে হয়েছে যে আপনার আরেকটু কম্পিটেন্ট হওয়া দরকার। তো সেই যে আমি ধরেন আজ থেকে 22 বছর আগে বা 23 বছর আগের যখন কনটেক্সট বলছি, এরপরে আমি সিএ পাশ করে আমি হেড অফ ফাইন্যান্স হিসেবে জয়েন করলাম শান্তা হোল্ডিংস লিমিটেড। এখন বাংলাদেশের শান্তা হোল্ডিং ওয়ান অফ দ্য লার্জ নেম। এবং সেই শান্তা হোল্ডিংয়ে 2007-08 সালে যখন আমি হেড অফ ফাইন্যান্স ছিলাম, প্রথমে ডিজিএম পরে জিএম করা হয়েছিল, সেখানে আমাদের এইচআর টিমে মাত্র একটা মেয়েকে নেওয়া হয়েছিল এবং এইচআর টিম রিপোর্ট করতে হচ্ছে আমাদের আমাদের কাছেই। আমি এই কথাটা বলার কারণ আছে, এটা বলছি আজ থেকে 23 বা 20 বছর বা এরকম সময় আগে, যখন হচ্ছে যে এইচআর আলাদাভাবে ফাংশনটা কিভাবে দেখা হতো না এবং মোস্টলি ফাইন্যান্স বা অ্যাডমিনের সাথে, ইনফ্যাক্ট ফাইন্যান্স ডিরেক্টর আমাদের সেনোফিতেও যেটা ছিল, ফাইন্যান্স ডিরেক্টর উনি 3টা দেখতেন, ডিরেক্টর ফাইন্যান্স, অ্যাডমিন অ্যান্ড এইচআর। তো এইচআর অ্যাজ এ ফাংশন, এটা যে একটা ডিফারেন্ট গুরুত্বপূর্ণ জিনিস, এটা একটু সময় লেগেছে, বাট এখন কিন্তু ডিফারেন্ট হয়ে গেছে। ধরেন এখন আমরা যদি বলি যে সিএক্সও যারা হচ্ছে টপ লেভেল, সি সিরিজ যারা প্রফেশনাল, তার ভিতরে ডেফিনেটলি সিইও ইজ দ্য টপ। সিইওর পরে সিও, সিএফও কাছাকাছি একই লেভেলে রোল প্লে করেন। সিএইচআরও মানে চিফ হিউম্যান রিসোর্স অফিসার, সিএমও চিফ সেলস অফিসার, সিএসও, এগুলো খুব ইম্পর্টেন্ট। এখন ধরেন আপনারা যারা এখানে জয়েন করেছেন, প্রায় 150 মতো যারা পার্টিসিপেন্ট আজকে সেশনটা শুনছেন, একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ওনার লাইফে যে পরিমাণ এফোর্ট দিয়ে উনি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হওয়ার পরে যেভাবে উনি সিএফও হন, এই প্রক্রিয়াটা, অথবা একজন ইঞ্জিনিয়ার যিনি হচ্ছে বুয়েট থেকে পাশ করে প্র্যাকটিক্যালি কাজ করতে করতে একটা ইঞ্জিনিয়ারিং কোম্পানি, বা আমি শান্তায় দেখছি রিয়েল এস্টেট কোম্পানির, তারা হচ্ছে তাদের বুয়েট থেকে পাশ করে 15 বছর কাজ করবার পরে তারা ডিজিএম হয়েছে, অথবা আমরা হচ্ছে সিএ পাশ করে আগেও অভিজ্ঞতা ছিল এমএনসি প্লাস বড় ফার্মের অভিজ্ঞতা নিয়ে আমরা জয়েন করেছিলাম, আপনার হচ্ছে ডিজিএম পরে জিএম হয়েছে। এইচআরে যেহেতু ভ্যাকান্সি ছিল, এইচআরে কিন্তু যারা একটু ডিফারেন্টলি, একটু তাদের লেখালেখি ভালো, যারা একটু ইন্টারপার্সোনাল স্কিল ভালো, তারা হচ্ছে এইচআরে তখন খুব দ্রুত ভালো করা শুরু করছে। যে কারণে এখন পর্যন্ত আমি অন্তত 3টা অর্গানাইজেশন এইচআর হেডের এখন হেড হ্যান্ডিং করছি, বাট ওই রকম কম্পিটেন্ট লোক পাওয়া যাচ্ছে না। এইচআর প্রফেশন ইজ ইমার্জিং। এইচআর প্রফেশনের প্রচুর পরিমাণে নিড আছে মার্কেটে। একটা বড় লার্জ আপনার এয়ারক্রাফট কোম্পানিতেও রিসেন্টলি ইন্টারভিউ করলাম, খুব ভালো কম্পিটেন্ট লোক পাওয়া যায়নি। এর কারণটা একমাত্র আমরা যারা সিএ, সিএমএ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা ইঞ্জিনিয়ার, তারা কি করি? ঢাকা ইউনিভার্সিটি বা পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাকাউন্টিং অনার্স মাস্টার্স অথবা বিবিএমবিএ, তারপরে এসে আমরা আবার প্রফেশনাল ডিগ্রি লাইক সিএ, সিএমএ করি, চার্টার সেক্রেটারি করি, এই ধরনের করে আসি। আর এইচআরে মাস্টার্সে মেজর কিছু কিছু জায়গা আছে, এইচআরএম এর ডিগ্রি বিবিএতেও শুরু হয়েছে, বাট এই সংখ্যাটা খুব কম। একই সঙ্গে এটা বলতে চাই, আমি বিএসএইচআরএম বাংলাদেশ এইচআর সোসাইটির
ইসি মেম্বার এবং ট্রেজারার ছিলাম দীর্ঘদিন। সেই অভিজ্ঞতায় বলি যে এইচআর ফ্যাটার্নিটিতে এখন পর্যন্ত প্রফেশনাল ওরকম কোনো কোর্স তৈরি করা হয়নি বা এরকম চলছে না। হ্যাঁ, প্রাইভেট ইউনিভার্সিটি বা পাবলিক ইউনিভার্সিটিতে এইচআরএমএ হচ্ছে বিবিএ বা মেজর নিয়ে করা যায়, মাস্টার্সে মেজর নিয়ে করা যায়, বাট প্রফেশনাল জায়গাটা হয় না। আমরা কোর এইচআর মানে কম্পোনেন্ট অফ এইচআর এর ধারণার থেকে অনেক সময় আমাদের গ্যাপ থাকে। ম্যানেজমেন্ট আর অর্গানাইজেশনাল বিহেভিয়ার কিরকম হবে এই জায়গাটাতে ওডির কাজটা খুব একটা অনেকে বুঝে না। ইন্ডাস্ট্রিয়াল রিলেশন অ্যান্ড কমপ্লায়েন্স, এইচআর এর কিন্তু কমপ্লায়েন্স একটা বড় ইস্যু। সেটা হচ্ছে আদার রেগুলেটরি কমপ্লায়েন্স বুঝতে হয়, তারপরে আপনার হচ্ছে লেবার ল বুঝতে হয়, ডাব্লিউপিপিএ, পিএফ, জিএফ, এই জায়গায় এফআরসির কিছু রুল আছে। হ্যাঁ, সফটওয়্যারকে জানতে হয়। আমরা এই কোর্সের ভিতরে আমাদেরই বিশ্বলিউশন পিএলসির আমরা বাংলাদেশের 5টা বড় লার্জ লোকাল এবং মাল্টিন্যাশনাল কোম্পানিতে আমাদের ইআরপি চলছে। এছাড়া আরো 3টা প্রতিষ্ঠানে এখন ইমপ্লিমেন্টেশন চলছে। সেই জায়গায় যে এইচআর মডিউলটা আমরা ইমপ্লিমেন্ট করছি, সেই এইচআর এর উপর এইচআর মডিউলটা, এইচআর এর যে মডিউলটা, এটা আপনাদের এখানে আপনাদের কোর্সের ভিতরে ঢোকানো আছে। এছাড়া ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সম্পর্কে এইচআর ধারণা থাকতে হয়। এইচআর ইনফরমেশন সিস্টেম, এই মানে এটাকে বলে এইচআর আইএস, এটা সম্পর্কে জানতে হয়। এইচআর পারফরমেন্স ম্যানেজমেন্ট সম্পর্কে জানতে হয়। কেপিআই, কেআরএ, এমওএস, গোল, মিশন, ভিশন, অবজেক্টিভ, বিজনেস স্ট্র্যাটেজি, এগুলো জানতে হয়। সো এইচআর ইজ নট লাইক, লেটস সে আমি একটা উদাহরণ দিই, যে আমি যদি একটা অর্গানাইজেশনের সিএফও হই, তাহলে এখানে যদি আমার আন্ডারে 150 লোক থাকে, আমি ওই ফাইন্যান্স টিমের প্রথম এইচআর, আর আমাদের গ্রুপের যে এইচআর উনি হচ্ছে সেকেন্ড এইচআর। সিমিলারলি একটা প্রতিষ্ঠানের সিও কিন্তু আলটিমেটলি ওই প্রতিষ্ঠানের হচ্ছে আপনার সমস্ত এমপ্লয়ির প্রথম এইচআর। এইচআর যেহেতু সাবজেক্ট ম্যাটার হিসেবে মনে হতে পারে স্পেশালাইজেশন আছে কি নাই, কি দরকার, কি প্রয়োজন, বিভিন্ন ধরনের কথাবার্তা আছে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকে যারা এই কোর্সটা শেষ করবেন খুব টাইমলি, আজকে এখানে ফ্যাকাল্টি হিসেবে আমার এসএসজি দীর্ঘদিনের কলিগ তানিম আছে, হুমায়রা আপা আছে, হুমায়রা শারমিন, আমার বিএইচএচআরএম এর কলিগ। সো আমি বিশ্বাস করি যে যেভাবে আমরা এই কোর্সগুলো আপনার শুরু করছি, এবং জারিফ এটা কততম ব্যাচ আমাদের পিজিডিএন এইচআরএম, আমাদের যে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন এইচআরএম, কতটা ব্যাচ আজকে হলো? জারিফ বা হচ্ছে আমাদের অন্য কোনো কলিগ বলতে পারে, সাজ্জাদুল বললেও হবে, কয়টা ব্যাচ চলছে? জাস্ট ফর ফর নলেজ। তো একটু আপনারা শেয়ার করেন তথ্যটা। 6তম ব্যাচ আমাদের একাডেমি 6। তাহলে আগের যে 5টা ব্যাচ হয়েছে, আমি তাদের সাথে ইন্টারাক্ট করেছি, দে আর ভেরি হ্যাপি, এবং তাদের গেজেট নোটিফিকেশনটা অনেকের হয়ে গেছে, যাদের হয়নি হবে। আমি বিশ্বাস করি যে একটা সার্টিফিকেশনের ভ্যালু থেকে আসলে মূলত হচ্ছে লার্নিংটা জরুরি। অর্থাৎ আমরা সবাই অলমোস্ট জানি যে 2টা টার্ম আছে, একটা হচ্ছে হিয়ারিং আর লিসেনিং। আসলে আমরা আশেপাশে যত শব্দ হয়, আমি এখন যেখানে বসে সেশনে জয়েন করেছি, সেই সেশনের আমার 11 তলার বাসার নিচে কিন্তু গাড়ি চলছে, অনেক শব্দ আমার কানে আসছে, ওইটা হিয়ারিং হচ্ছে, আমি লিসেন করছি না। বাট লিসেন কিন্তু আপনারা আমাকে করছেন, বা আপনাদেরকে আমি লিসেন করব। কেয়ারফুলি লিসেন করাটা হচ্ছে হিয়ারিং ইজ এ সাইকোলজিক্যাল থিং, লিসেনিং ইজ বেসিকলি একটা ইমোশনাল বা একটা হচ্ছে মেন্টাল থিং। এটাকে মনোযোগ দিতে হয়। কাগজ কালি মন লেখে 3 জন, এরকম একটা কনটেক্সটে যখন আপনি মনোযোগ দিবেন তখন শিখবেন। সিমিলারলি এডুকেশন ভার্সেস লার্নিং, এডুকেশন ইজ সার্টিফিকেট বেস, কিন্তু লার্নিংটা অপশনাল। এডুকেশন ইজ ম্যান্ডেটরি, বিকজ কোথাও যদি গ্র্যাজুয়েট চায়, গ্র্যাজুয়েট সার্টিফিকেট ছাড়া আপনার এন্ট্রি হবে না। যদি কোথাও মাস্টার্স চায়, হবে না। কেউ যদি বলে এইচআর এর পিজিডি আছে কিনা, আপনার পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা এইচআর আছে কিনা, না হলে হবে না। কিন্তু লার্নিংটা ইজ অপশনাল, বাট লার্নিংটা ইজ মোর ইম্পর্টেন্ট। সো আমি বিশ্বাস করি যে আজকে যে 2জন আপনাদের এই সেশনটাতে অলরেডি আমি কথা বলা শুরু করছি, 2জন ভ্যাটারান প্রফেশনালরা এরপরে কথা বলবেন, এবং আই হ্যাভ ফুল কনফিডেন্স অ্যান্ড রেসপেক্ট টু দেম যে তারা অনেক ভালোভাবে কোর্সটা করবে। এবং আমরা এই কোর্সটাতে অন্যরাও আরো কিছু প্রতিষ্ঠান করে, তাদের সাথে শুধু এইচআর এর লোক আছে। আমাদের যেহেতু সাপ্লাই চেইন, প্রোডাকশন, ইঞ্জিনিয়ার, চার্টার অ্যাকাউন্টেন্ট, ইন্টারনাল অডিট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, চার্টার সেক্রেটারি, বিভিন্ন ব্যাংকের এমডি, এই লেভেলের লোকজন আমাদের সাথে আছেন এই বোর্ডে, এবং বিভিন্ন সময় ক্লাস নেন। সো সেই জায়গায় এসে এইচআর ক্রস ফাংশনাল, বিকজ যখন আপনি এইচআর এর হয়ে ফাইন্যান্সের একটা রিক্রুটমেন্ট করবেন, তখন আপনার ফাইন্যান্সের সামান্য কিছু হলেও টেকনিক্যাল নলেজ জানতে হয়। এক সময় ছিল একটা ছিল হচ্ছে জ্যাক অফ অল ট্রেড, মাস্টার অফ নান। হ্যাঁ, এইটা একটা খারাপ ধারণা করতে হতো, যে কেউ যদি সবকিছু জানে কিন্তু কিছুই ভালোভাবে জানে না। এটাকে আমি পরিবর্তন করেছি। আমার দৃষ্টিভঙ্গিতে এটা হচ্ছে জ্যাক অফ
অল ট্রেড মাস্টার অফ সাম। অর্থাৎ আপনার এখনকার সময় এসে এই যে নতুন তথ্য প্রযুক্তির যুগ, যেখানে এআই দিয়ে আমরা সব কাজ করছি, মেশিন লার্নিং এগুলো করছে, বিগ ডেটা অ্যানালাইসিস করে আমাদের হিউম্যানকে অ্যানালাইসিস করছে, আমাদের বিহেভিয়ারাল প্যাটার্ন অনুযায়ী আমাদেরকে গাইড করছে, রোবোটিক্স চলে আসছে সব জায়গায়। এই সময় এসে আসলে আপনাকে অলমোস্ট অনেক কিছু জানতে হবে। আপনি যখন এইচআর কাজ করবেন, কোর সাম ফান্ডামেন্টাল নলেজ অ্যাবাউট এইচআর, অবশ্যই মানে টেকনিক্যাল নলেজ অ্যাবাউট এইচআর, ফান্ডামেন্টাল বেসিক নলেজ অ্যাবাউট অ্যাকাউন্টিং, প্রোডাকশন, ইভেন অডিট, সেলস, মার্কেটিং, এই তথ্যগুলো আপনাদের জানা জরুরি হবে। তাহলে আপনারা খুব ভালো। ইয়েস্টারডে একজন কোশ্চেন করছে, ইয়েস্টারডে এআই রেকর্ড ক্লাসটা গ্রুপে দেওয়া হয় নাই। আমরা বলেছি দেওয়া হয় নাই, কারণ আমরা ওটা বলেছি যে সবাইকে দিব না, 1-to-1 দিব। হ্যাঁ, গতকালকে এআই ক্লাসে যারা জয়েন করছেন তারা এটা পাবেন, আমি দিব এটা ইনশাল্লাহ। ওয়েট করেন, আমাদের আজকে বন্ধ ছিল, এটা প্রসেস করে দিতে হয়, পেয়ে যাবেন। যাই হোক, আমি বিশ্বাস করি যে এই এইচআর এর যে কোর্সটা আপনারা শেষ করবেন, আপনাদের এইচআর ক্যারিয়ার অনেক দূর যাবে। এই মুহূর্তে আমি জানি না, আমার কলিগরা বলতে পারবেন যে হুমায়রা আপা এবং তানিম ওরা জয়েন করেছে কিনা, ওনাদের কাছে হ্যান্ড ওভার করবো। আমি আসলে এই সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট না, আমি প্রতিষ্ঠানের ফাউন্ডার অথবা চেয়ারম্যান। আমি যেটা ও বলেছে, অনেকগুলো বোর্ডে বসি, জীবন বীমা কর্পোরেশনের বোর্ডে বসি, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড বিআরইবির বোর্ডে বসি, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অফ বাংলাদেশ সেখানের বোর্ড মেম্বার। এছাড়া আমি আইসিএবি ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশের কাউন্সিল মেম্বার, ঢাকা চেম্বারের ফাইন্যান্স আপনার ট্যাক্সেশন কমিটির লাস্ট ইয়ারে কো চেয়ারম্যান ছিলাম, বেসিসেরও আমি অ্যাক্সেস টু ফাইন্যান্সের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি। সো এই জায়গাগুলো আমি মনে করি, এই যে ভার্সেটাইল নলেজ, ডিফারেন্ট জায়গার ডোমেইনে আমার কানেকশন আছে। আমরা এই কোর্সটা করার মাধ্যমে যে অ্যালামনাই তৈরি হবে, নট অনলি তাদের যে এই লার্নিং অথবা সার্টিফিকেশন থাকবে, তাদেরকে আমরা বিভিন্ন জায়গায় জব পেতে সাহায্য করব। সেই সাহায্য কিরকম? আপনাদেরকে প্লেস করব, জব ইন্টারভিউ দিয়ে আপনার জব আপনাকে ম্যানেজ করতে হবে, কিন্তু এই কানেকশনটা, ব্রিজ মেকিংটা, এই যে একটা ওভারঅল হাব করা, ইনফরমেশন হাব, নেটওয়ার্কিং হাব, এটা আমরা করবার চেষ্টা করি, অতীতেও করেছি, সামনেও করব। উইথ দ্যাট নোট, যদি হুমায়রা আপা জয়েন করে, হুমায়রা আপাকে ওয়েলকাম করব। আপনারা হুমায়রা আপা সম্পর্কে একটু ব্রিফ দিবেন, যারা আমাদের আজকে ক্লাসে যারা মাস্টার অফ দ্য সিরিমনি অথবা যারা আজকে মডারেশন করছেন। আর এর ভিতরে আমাকে যদি পার্টিকুলারলি স্পেসিফিক কোনো কোশ্চেন থাকে, একটা বা দুইটা কোশ্চেন আমি নিতে পারি। হুমায়রা আপা ওয়েট করছে, উনিও জয়েন করবেন। জয়েন করছেন জারিফ বা জানেন যে আসসালামু আলাইকুম স্যার, ম্যাডামের একটু নেটের প্রবলেম হচ্ছে স্যার, ম্যাডাম ট্রাই করতেছে, আশা করি জয়েন করবে। আর তানিম স্যার হচ্ছে 8:55 দিকে জয়েন করবে। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে কি আমি 8:55, তাহলে তানিমকে আগে দিয়ে দিবেন 5 মিনিট পরে। আর বাই দিস টাইম 2-3টা কোশ্চেন আপনি নেন, আমাকে করেন আপনারা এইচআর নিয়ে। কারণ আমরা তো ফাইন্যান্স এবং সিও লেভেলে কাজ করেছি, আমার ক্যারিয়ার করেছে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে। এরপরে আমি যখন শান্তায় কাজ করেছি, এইচআর আমাকে রিপোর্ট করতো, আমাদের টিমকে, ফাইন্যান্স টিমকে, আমি এবং সিএফও কে। ওইখান থেকে প্রাইমারি এইচআর এর ধারণা আমার হয়েছে। এরপরে আমি কল্লোলেও একই রকম রোল প্লে করেছি। রহিম আফরোজ এবং সুপারস্টারে এই রোলটা প্লে করতে হয় নাই, কিন্তু তানিম জয়েন করছে সুপারস্টারে। আমাদের খুব কম্পিটেন্ট, আমাদের তানিম অলরেডি জয়েন করছে, ওনাকে আমরা হ্যান্ড ওভার করবো। আমার একটা কথা আপনাদেরকে অ্যাডভান্স বলি, আমার যে কলিগ আজকে ক্লাস নিবেন এখানে, মিস্টার তানিম, এবং পরবর্তীকালে আপনার সাথে থাকবেন, উনি আমার দেখা হয়তো এইচআর প্রফেশনাল হিসেবে হুমায়রা আপা, কাজী ভাই, বা এখানে আরো কয়েকজন আছে, দিলরুবা আপা বা মাসিক ভাই, কিংবা আমাদের আছে, ওনারা অনেক সিনিয়র। বাট তানিম বয়স ওয়াইজ যাই হোক না কেন, হি ইজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট কম্পিটেন্ট পার্সন। এসএসজির এইচআর এর অলমোস্ট 80% কাজ ওই করতো। এখন আরো একটা গ্রুপে আছে, ওর পরিচয়টা দিবে, বা মডারেটর যারা দিবে। আমি যেহেতু দীর্ঘদিনের কলিগ ছিল, সেই সূত্রে আমি প্রিভিলেজ, আই নো হিম ভেরি ওয়েল, এই জন্য বললাম। সো আব্দুল বারি একটা কোশ্চেন করতে যাচ্ছেন, প্লিজ কোশ্চেনটা করেন। আমি একটা কোশ্চেন করি, প্লিজ বলতে পারি স্যার। মাহবুর রহমান। আচ্ছা, 2জন হাত তুলেছেন, একজন বলেন। মাহবুব সাহেব আগে বলেন, তারপরে নেক্সট ভাই বলেন। জি, ডিফারেন্স বিটুইন পার্সোনাল ম্যানেজমেন্ট আর এইচআর ম্যানেজমেন্টের পার্থক্য কি? আচ্ছা, এটা পার্সোনাল না, এটা পার্সোনেল। হ্যাঁ, পার্সোনেল মানে হচ্ছে পিপল, আর এইচআর পিপল। পার্সোনাল ম্যানেজমেন্ট আগে বলা হতো, যখন আর একটু ন্যারো সেন্সে দেখা হতো এইচআর কে, তখন পার্সোনাল ম্যানেজমেন্ট বলা হতো। এখন তো শুধু পার্সোনাল ম্যানেজমেন্ট না, এইচআর কে আসলে এইচআর এজ এ বিজনেস পার্টনার হিসেবে কাজ করতে, এই জন্য হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট হয়ে গেছে। আগে ছিল যেটা পার্সোনাল তো পার্সোনাল মানে হচ্ছে ইন্ডিভিজুয়াল, যাদেরকে ডিল করতে হয়, সেই জিনিসটারই অ্যাডভান্স মডার্ন হচ্ছে এইচআরএম, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। এটা একই জিনিস, বাট আপডেটেড মডার্ন ভার্সন। নেক্সট কোশ্চেন স্যার, একটা বলুন স্যার। জি বলেন।
এক্সপ্লেইন দ্য এইচআর প্ল্যানিং এন্ড অর্গানাইজেশন চার্ট, এই দুটার মধ্যে পার্থক্য কি? এক্সপ্লেইন এইচআর প্ল্যানিং এন্ড অর্গানাইজেশন চার্ট। আপনি বেশ সুন্দর সুন্দর কোশ্চেন গুগল করে বের করছেন। আচ্ছা, অর্গানাইজেশনাল চার্ট হচ্ছে, আমি এটা ওরাও হয়তো বলতে পারবে না, আমি যেহেতু আমার বিজনেস স্ট্র্যাটেজির উপরে গ্লোবালের বেস্ট জায়গা থেকে একটা কোর্স করা আছে, এই জন্য বলতে পারবো। অর্গানাইজেশনাল চার্টস, এটাকে অর্গানাইজেশনাল স্ট্রাকচার বলে। অর্গানাইজেশনাল স্ট্রাকচার, একটা অর্গানাইজেশনাল স্ট্রাকচার কিভাবে কাজ করে, প্রথমে থাকে একদম বোর্ড অফ ডিরেক্টর। বোর্ড অফ ডিরেক্টরের হচ্ছে যারা ওনার তারা থাকে, এখানে চেয়ারম্যান ইজ বেসিকলি দ্য হেড অফ দ্য বোর্ড, আর এমডি ইজ দ্য ফাংশনাল, এমডি ইজ বেসিকলি দ্য সিও বা ফাংশনাল হেড। এই বোর্ডের আসলে মাঝে মাঝে আমরা লিস্টেড কোম্পানি বা বড় কোম্পানিগুলো ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর বা এক্সিকিউটিভ ডিরেক্টর নিয়োগ করে থাকি, বাট ওনারা হচ্ছে চালায়। এই বোর্ডের আন্ডারে একজন সিও, এমডি অ্যান্ড সিও, এমডিও আলাদা হতে পারে, এমডি অ্যান্ড সিও থাকতে পারেন। তো উনি হচ্ছে বেসিক্যালি দ্য সিইও, চিফ অপারেটিং অফিসার অফ দ্য কোম্পানি, চিফ এক্সিকিউটিভ। ওনার আন্ডারে হচ্ছে বিভিন্ন ফাংশনাল ডিপার্টমেন্টগুলো থাকে, যেমন এইচআর, সাপ্লাই চেইন, ফাইন্যান্স, অডিট, মার্কেটিং, সেলস, প্রোডাকশন, তারপর হচ্ছে R&D, এরা হচ্ছে ফাংশনাল হেড, এবং তার নিচে এসে তার ফাংশনাল হেডের টিপ থাকে, এটাকে বলে অর্গানাইজেশনাল স্ট্রাকচার। আরেকটা যে কোশ্চেন করছেন কি, এটা চার্ট বা অর্গানাইজেশনাল স্ট্রাকচার বলে? জি, আরেকটা এইচআর প্ল্যানিং। আর এইচআর প্ল্যানিং হচ্ছে আপনার অর্গানাইজেশন একটা প্ল্যান থাকে, যেমন আমি বিজনেস প্ল্যানিং এর, আপনার বড় একটা কোম্পানি সাধারণত 3টা প্ল্যান করে। একটা হচ্ছে 1 বছর বা কারেন্ট প্ল্যানিং, আর একটা 3 বছর, আর একটা 6 বা আরো বেশি বছর করে। এটাকে বলে হচ্ছে স্ট্র্যাটেজিক বিজনেস প্ল্যান। সেই স্ট্র্যাটেজিক বিজনেস প্ল্যান অ্যাচিভ করতে গিয়ে প্রথম যেটা হয়, তার কি বিজনেস, কিরকম টার্নওভার, কেমন হবে, এই জিনিসগুলো আগে সেট করে, গোল অবজেক্টিভ সেট করে। সেই গোল অবজেক্টিভ সেট করবার জন্য তার যখন এই অর্গানাইজেশনের পিপল ইজ দ্য হার্ট অফ দ্য অর্গানাইজেশন, যেমন আমরা অনেকেই শুনি যে আমাদের বলে যে আমাদের পিপল নিয়ে সব নিয়ে যান, কিন্তু পিপল নিতে পারবেন না। এটা আমরা দেখেছি। আমাদের হচ্ছে ইভেন আমাদের মাইক্রোসফটের ভদ্রলোকও বলেন যে আমি যদি আমার টাকা পয়সা নিয়ে যাই কোনো সমস্যা নেই, কিন্তু আমার যদি লোকগুণ রেখে যায়, আমি ব্যবসা আবার করতে পারবো। সো এই জায়গাটা হচ্ছে ইম্পর্টেন্ট, এবং সেই জায়গায় মানে হায়ারিং এবং এই কাজগুলো হচ্ছে এইচআর এর কোর থাকে। এবং এইচআর ইজ বেসিকলি এ রিলেশন, এ ব্রিজ মেকার বিটুইন দ্য এমপ্লয়ি অ্যান্ড এমপ্লয়ার। কারণ অনেকে খুব বেশি প্রো এমপ্লয়ি অথবা প্রো এমপ্লয়ার হয়ে যায়, এই জায়গাটা সমস্যা হয়ে যায়। একজন এইচআরকে হতে হয় ব্যবসা প্রতিষ্ঠান ওনারদের স্বার্থ রক্ষা, সঙ্গে সঙ্গে এমপ্লয়ীদের স্বার্থ রক্ষা, এইখানে ট্রেড অফ করে আইন মেনে সঙ্গতভাবেই যদি উনি এটাকে একটা জায়গায় কাজ করতে পারেন। এটা নেক্সট কোশ্চেন আব্দুল বারি বলছিলেন, বা অন্য একজন কুইকলি বলেন, আর আরো অন্যান্য পার্টিসিপেন্ট বা যারা এক্সপার্ট, এইচআর এক্সপার্ট আছেন। আমি তো আসলে ম্যানেজমেন্ট এখন একটা প্রতিষ্ঠান, আমার সিএ ফার্ম, যেখানে আমি সহ আরো 4 জন চার্টার অ্যাকাউন্টেন্ট আছে, এবং আমাদের ওভার 100 স্টাফ আছেন এখন কারেন্টলি। আমি এটা ম্যানেজিং পার্টনার, সিও হিসেবে আছি, আর আমি এইচআর হেড, বিকজ এইটা দেখতে হয়। আর বিসলিউশন যেটা, এই প্রতিষ্ঠানটা একটা পিএলসি কোম্পানি, যেটার আমি চেয়ারম্যান। সো যাই হোক, বলেন আরেকজন কোশ্চেন বলেন। তো আমার এইচআর এর কাজ রেগুলার, জি বলেন। স্যার আব্দুল বারি বলছিলাম। জি বলেন ভাই। হ্যাঁ স্যার, ছোট্ট করে একটা জানার বিষয়। আমি শুরুতেই থ্যাঙ্কস আমাকে আজকে এখানে সুযোগ দেওয়ার জন্য। আর আমার জানার বিষয় হলো যে আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড এইচআর রিলেটেড নয়। ওকে, আমি তাহলে এইচআর রিলেটেড যদি প্রফেশন শুরু করতে চাই, তাহলে এই ধরনের কোর্স কতটা হেল্পফুল হবে, বা এই ধরনের সিদ্ধান্ত নেওয়া কি আমার যৌক্তিক হবে কিনা যে আমি এইচআর রিলেটেড প্রফেশন করতে চাই আর কি? ওকে, এটা কতটুকু হেল্পফুল হবে? আচ্ছা, প্রথম হচ্ছে আজকে আমাদের ভেটার্ন এইচআর যারা অনেক সিনিয়র, ধর মারা গেছে মনোহর স্যার, বা সিনিয়র যারা আছে না, আমি কল্লোলে একজন পেয়েছি, কবির সাহেব, ওনারা খুবই ভেটার্ন। ওনাদের সময় এইচআর নামে কোনো সাবজেক্টে ছিল না। ওনারা যারা মোটামুটি কমিউনিকেশনে ভালো, ইংরেজিতে বাংলায় কথা বলতে পারে, ড্রাফটিং করতে পারে, তারাই আস্তে আস্তে এই লেবার ল, বিভিন্ন ল জানা এবং কাজ করতে করতে এইচআর হয়েছেন। আর এখনকার সময় এইচআর এর উপর কোনো প্রফেশনাল ডিগ্রি ওরকম না থাকার কারণে একাডেমিক অনেকে বিবিএমবিএ করে, বাট এইচআর এর জন্য এইচআর হচ্ছে বই পড়েও ভালো এইচআর হওয়া যায়, বিকজ আইনগুলো এবং প্র্যাকটিক্যালি শিখে। তো এর মানে কোনো, যেমন সিএ পাস না করলে আপনি চার্টার অ্যাকাউন্টেন্ট হতে পারবেন না, যেমন ম্যান্ডেটরি। এইচআর হওয়ার ক্ষেত্রে এখন পর্যন্ত কোনো বার নাই, বিকজ ন্যাশনাল কোনো এইচআর সার্টিফিকেশন ইনস্টিটিউট এখন পর্যন্ত নাই। তো এখানে আসলে
এইচআর শেখার একটা বিষয় আছে, সেটা আপনাকে প্র্যাকটিক্যালি এই যে পেরোল ম্যানেজমেন্ট থেকে শুরু করে এইচআর এর ইভ্যালুয়েশন, রিক্রুটমেন্ট, তারপরে অ্যাসেসমেন্ট, ইভেন ডিসপোজাল যখন হয়, যখন চলে যায়, হ্যাঁ, তখনও কিন্তু অনেকগুলা বিষয় কিন্তু তাকে দেখতে হয়, ঠিক আছে? তার মানে একজনকে গ্রিভেন্স হ্যান্ডলিং, তাকে চলে যা এইচআর রুল, ফ্যাক্টরি রুল, তারপর ওভারটাইম থেকে শুরু করে পিএফ জিএফ মেনটেনেন্স, স্যালারি ডিডাকশন থেকে শুরু করে অনেকগুলো জিনিস শিখতে হয়। এই জিনিসগুলো আমাদের কোর্সে ইনবিল্ড করা আছে। আর এটার ক্ষেত্রে এখন পর্যন্ত ইউনিভার্সিটির বিবিএ কোনো বেশ কিছু ইউনিভার্সিটি করা শুরু করেছে, খুব বেশি দিন না, হয়তো 8-10 বছর। আর হচ্ছে যে এমবিওতে অনেকে মেজর নেয়, বাট দ্যাট ইজ মোস্টলি থিওরিটিক্যাল নলেজ। বাট আমাদের এখানে প্র্যাকটিক্যালি, যেহেতু এইচআর প্রফেশনাল এটা নিবে, বাংলাদেশের বেস্ট এইচআর প্রফেশনাল নিবেন। সো সেই অর্থে আপনারা এখান থেকে সিএইচআর হিসেবে কাজ করছেন যারা বিভিন্ন লোকাল এবং মাল্টিনেশনাল কোম্পানি, তারা এই সেশন দিবেন। আচ্ছা, বলেন আরেকজন কোশ্চেন। আসসালামু আলাইকুম স্যার, থ্যাংক ইউ। বলেন। জি জি, এত সুন্দর একটা ওয়েবিনার আয়োজন করার জন্য এন্ড আমাকে জি। প্রশ্ন করার সুযোগ দেওয়ার জন্য। স্যার, আমার প্রশ্নটি হচ্ছে, স্যার আমি ন্যাশনাল থেকে ডিগ্রি পাস করছি, and জি। এখন আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছি এবং কর্পোরেট সেক্টরে জব খুঁজতেছি। লাস্ট জি। 3-5টা ইন্টারভিউ দিচ্ছি, বাট আমি এখন আমার ড্রিম এইচআর প্রফেশনাল হওয়া। এখন আমি কি প্রথমে এমবিএ করব নাকি প্রথমে পিজিডি এইচআরএম করবো? আমি এই বিষয়ে খুব দ্বন্দ্ব আছি। মানে আমি দুটাই করতে চাচ্ছি ফর দা বেটার কোয়ালিফিকেশন এন্ড এক্সামর বেনিফিট। এখন আমার কোনটা প্রথমে করা উচিত, আগে পিজিডি এইচআরএম নাকি এমবিএ? বুঝতে পেরেছি। আচ্ছা, প্রথম হচ্ছে যে আপনি ডিজিটাল মার্কেটিং শিখেছেন, এটা ভালো হবে। ডিজিটাল মার্কেটিং বা এগুলো সবার এখন লাগে, এক। সেকেন্ড হচ্ছে এইচআর এর এমবিএ করা ইজ একটা একাডেমিক ডিগ্রি, এটা নিতেই হয়, হ্যাঁ, এটা নেওয়ার প্রয়োজন হয়। আপনার যখন আপনি সিএইচআর হবেন, টপ হবেন, যখন আপনার বেতন হইতে হবে 5 লাখ টাকা 7 লাখ টাকা, তখন শুধু পিজিডি দিয়ে আপনার হবে না, ওরকম একটা এমবিএ ভালো জায়গা থেকে লাগবে। আর এটা প্র্যাকটিক্যাল নলেজের জন্য আসলে পিজিডিও লাগবে। সো আপনি যেহেতু নিজেই বলছেন দুটোই আপনার জরুরি, এখন ইয়োর চয়েস যে এমবিএ 2 বছর করবেন নাকি এইটা 6 মাসের কোর্সটা আগে করবেন, ইয়োর চয়েস। কারণ দুটোই জরুরি। ও এমবিএ করলেও এই ধরনের একটা পিজিডি বা ডিগ্রি আপনার করলে ভালো হয়, আর এটা করেও আপনি একই সাথে দুটো করতে পারেন। আচ্ছা, আরেকজন, হোয়াট ইজ দ্য রিকোয়ারমেন্ট অফ টেকনিক্যাল নলেজ অফ এইচআর? হ্যাঁ, জি বলেন। স্যার, আমি বলতেছিলাম যে পিজিডি এইচআরএম অথবা এমবিএ কোনটা করলে আমি এজ এ জুনিয়র এইচআর বা ট্যালেন্ট অ্যাকুইজিশন বা রিক্রুটমেন্ট হিসেবে প্রথমে আমার এসে কি এটা শুরু করতে পারবো? আমার প্রশ্ন ঠিক এরকম ছিল স্যার। বুঝতে পারছি। সেটা আসলে আমি আপনাকে আরেকটা কথা বলি, কোন ডিগ্রি কাউকে অ্যাসিওর দেয় না যে ওই ডিগ্রি করলেই চাকরিটা হবে, ঠিক আছে? এইটা খুব, আমরা হয়তো লাকি যে চার্টার অ্যাকাউন্টেন্টের সুবিধা, যে চার্টার অ্যাকাউন্টেন্ট হওয়া মানেই সে তার একটা ক্যাপাসিটি তৈরি হয় এবং সাধারণত আমরা জব বা প্র্যাকটিস করতে পারে। বাট অন্য স্কিলের একটা ডিগ্রি বা স্কিল নিশ্চয়তা দেয় না যে আপনাকে ওইটা দিয়ে চাকরি হবে। তবে এইখানে যে হুমায়রা শারমিন আপার মতো সিনিয়র প্রফেশনাল, তানিমের মতো মিড লেভেল, আরো অনেকে আছে আমাদের এখানে। আমাদের বিপ্লব ভাই, উনিও সিএইচআর একটা বড় গ্রুপের, নাবিল গ্রুপে আগে এসএসজি ছিলেন। ওনারা যেহেতু সেশনগুলো নিয়ে থাকেন, ওনাদের থেকে খুব ডিপ লার্নিং হবে আপনাদের প্র্যাকটিক্যালি। আর এটা হচ্ছে পিজিডি 6 মাসের, আর 2 বছরের যে এমবিএ, এটা একটা একাডেমিক কোর্স, ইউনিভার্সিটির প্রফেসররা নিবে। আর এখানে নিবে কারা? যারা এইচআর প্রফেশনাল, ভ্যাটার্ন, 20-25 বছর এইচআর কাজ করছে। এই ডিফারেন্স। সো এটা আপনি করলে আপনাকে ডেফিনেটলি এটা হেল্পফুল হবে, আর ওটাও করা উচিত বলে হবে। আপনি দেখেন আপনার বাজেট প্ল্যানিং এটা। আর চাকরি পাওয়ার নিশ্চয়তা আসলে কোনো প্রতিষ্ঠান বা কোনো ডিগ্রি দেয় না, তার ডিগ্রির সাথে সাথে যে নলেজ হয়। আমি যেমন বললাম যে লার্নিং অ্যান্ড হচ্ছে এডুকেশন, আপনি এডুকেশন নিছেন, একটা সার্টিফিকেট নিছেন, কিন্তু লার্নিংটা প্রপারলি হয় নাই, আপনি তো ইন্টারভিউ বোর্ডেই ভালো ফেস করতে পারবেন না। সো আমি মনে হয় অনেকগুলো কোশ্চেন অ্যান্সার দিয়ে ফেলছি। আমাদের অন্য যারা আজকের মেইন যারা, আমি তো একটু প্রক্সি দিতে এইটার ফাউন্ডার অফ দিস ইনস্টিটিউশন সুযোগ নিয়েছি, এবং যেহেতু অনেক বছর কাজ করি, হুমায়রা আপাদের সাথে বিএচএরও কাজ করছি, বা এইচআর এর প্রচুর রিক্রুটমেন্ট ইন্টারভিউ আমাকে বসতে হয় বড় বড় গ্রুপে, সেই ধারণা থেকে আপনাদের সাথে শেয়ার করলাম। আমার মনে হয় যে এখন আমরা সেশনটা চালাই, শেষে আবার আমাদের তানিম সাহেব আছে এবং মোস্ট সিনিয়র আমাদের হুমায়রা আপা, হুমায়রা শারমিন আপা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম। আপনি আসছেন, দেরি হয়ে গেল। কোনো অসুবিধা নেই। সো আমি জারিফ, আমার মনে হয় আমি হুমায়রা আপা যেহেতু জয়েন করছেন, হুমায়রা আপাকে হ্যান্ড ওভার করে আমি লিভ নিচ্ছি, আসি আপনাদের সাথে। যদি আমার কাছে পার্টিকুলারলি কোশ্চেন থাকে, প্রয়োজনে শেষে আবার একটু আসবো। আর আমার থেকে বেটার অ্যান্সার দেওয়ার মতো মানুষ অলরেডি এখানে আছেন, হুমায়রা আপা আছেন এবং তানিম আছেন। আর প্রতিষ্ঠান সম্পর্কে ওরা বলতে পারবে। আমার যে 3 জন কলিগ এখানে আছে, আমাদের ফুল ডেডিকেটেড টিম আছে 8-9 জনে, যারা হচ্ছে এই কাজটাই করে, কল সেন্টার প্লাস কানেকশন প্লাস এটা করে, টিচার কমিউনিকেশন, এবং একটা পুরো
একাডেমিক প্রতিষ্ঠান, প্রফেশনাল প্রতিষ্ঠান যেভাবে চলে, আমাদের কারিকুলাম ডেভেলপমেন্ট করে এক্সামিনেশন সিস্টেম সবই আলাদা আলাদা করা আছে। উইথ দ্যাট নোট আপা, ওয়েলকাম টু ইউ। আপনার হচ্ছে দ্য ফ্লোর ইজ ফর ইউ নাও। থ্যাংক ইউ। আপনি শুরু করেন। জি জি, আসসালামু আলাইকুম। হ্যালো, সবাই কেমন আছেন? আমি দেখছি আজকে অনেক পার্টিসিপেন্টস, মোর দেন 100, 164। আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন? জি জি, ওয়ালাইকুম সালাম। তো আপনারা যারা এখানে আজকে এসেছেন, পার্টিসিপেট করছেন এই সেশনে, আমি একটু জানতে পারি আপনারা কি সবাই জব করছেন নাকি অনেকে পড়াশোনা করছেন? ম্যাক্সিমামই আমরা জবেই আছি। আচ্ছা, অলরেডি আপনারা জবে আছেন, ভেরি গুড। এবং সবাই এইচআরই আছেন নাকি অন্যান্য ডিপার্টমেন্টেও আছেন? অন্যান্য ডিপার্টমেন্টও আছি। যেমন আপনারা মোহাম্মদ মাহফুজ লিখেছেন, ম্যাম আমি বিবিএ কমপ্লিট করেছি, জানুয়ারিতে এমবিএ শুরু করব। বাহ, তার মানে ইটস এ গুড কম্বিনেশন না? আমরা কেউ জব করছি, কেউ আমরা পড়াশোনা করছি। এতক্ষণ আমার তো আসলে জয়েন করতে অনেক। জি জি, বলেন। আমি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে, শুনতে পাচ্ছেন ম্যাম? জি জি, হ্যাঁ হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। ম্যাম আমি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ম্যাথমেটিক্স অনার্স মাস্টার্স করছি। এখন আমি শান্তা প্রপার্টি ম্যানেজমেন্টে আছি, ফ্যাসিলিটি ম্যানেজার হিসেবে। আসলে আমার শুরুতেই ছিল যে ব্যাংকিং সেক্টরে কেরিয়ার করবো, কিন্তু আসলে এখনো আসলে বুঝে উঠতে পারছি না ন্যাশনাল ইউনিভার্সিটি আসলে আমাদেরকে একটু, আমি জানি না, আমাদেরকে আমার সিভিটা করে না, এবং আমার শুরু থেকেই আমি অ্যাপ্লাই করছি কিন্তু আমাকে শর্টলিস্ট করতে না। মুর্তজা সাহেব একটু থামাই আপনাকে। আই ওয়াজ দ্য জিএম ফাইন্যান্স অফ শান্তা ব্যাক ইন 2008। যাই হোক, আপনি যে বলছেন যে শান্তা থেকে আপনি এইচআরে যেতে চান, এটা সরি ব্যাংকের এইচআরে যেতে চান, ভেরি গুড কোশ্চেন। আমি আপা আপনাকে একটা ছোট্ট রিকোয়েস্ট করতে পারি? ওই যে আমাদের সেশনটা তো 10টা অথবা 10:10 পর্যন্ত ম্যাক্সিমাম যাবে। তো আমি যেহেতু আপনাদের আসতে দেরি হচ্ছিল দেখে আমি একটা প্রক্সি কোশ্চেন অ্যান্সার রাখছিলাম। আপনার কন্টেন্টটা যদি আলহামদুলিল্লাহ আগে ডেলিভারি করেন আপা, তারপরে কোশ্চেন নেন, তাহলে হয়তো অর্গানাইজ সুন্দর করে করা যাবে। আদারওয়াইজ ওনারা সবাই কথা বলতে চাচ্ছেন। আর আমি আপনাদের রিকোয়েস্ট করব, একবারে দুজন করবেন না, কোশ্চেন করতে হলে হাত তুলবেন, কারণ আজকে অডিয়েন্সটা বড়, তো প্রায় 160 জনের মতো আমাদের পার্টিসিপেন্ট। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আপার ডেলিভারিটা করুক, আপনারা একটু ধৈর্য ধরে শুনেন। আমি গ্যারান্টি দিচ্ছি যে আপাকে আপনারা অনেক তথ্য পাবেন, যেসব তথ্য পাবেন না, ধরেন এখন যে কোশ্চেনটা করবেন সেটা হয়তো আপার প্রেজেন্টেশন বা আপার কথায় চলে আসছে। সেই কারণে আপা যখন শেষ হবে তখনই যখন আপনাদের কোশ্চেনের সুযোগ দিবে, আপনারা হ্যান্ড রেজ করে এক এক কোশ্চেন করবেন। এরপরে আপাস পরে তানিমও আছে, যেহেতু আরো ও মিড লেভেলও আছে, আরো বেশি হয়তো কিছু অ্যান্সার করতে পারবে অন্যরকম ডিফারেন্টলি। সো লেট ওয়েলকাম আপা আপনার মতো করে আপনি কন্ট্যাক্ট করেন। আজকে যেহেতু বড় অডিয়েন্স, তো একটু আমি সরি ইন্টারভেনশন করলাম। বিকজ আমি যেহেতু একটু দেরিতে ঢুকেছি, আমি আসলে ঠিক আছে জি অনেক কিছু বুঝে উঠতে পারি না। থ্যাংক ইউ সো মাচ শফিকুল আলম ভাই, আপনাকে অনেকদিন পর আপনার সাথে দেখাও হলো, ভালো লাগলো। এবং আমি যেটা বলতে চাচ্ছিলাম, আসলে আমার খুব মানে এতক্ষণ আমি শিওর উনি বলেছেন আপনাদেরকে অনেক কিছুই, বিকজ এই যে কোর্সটা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন এইচআরএম হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, তো এখানে ধরেন আমি বিজ সলিউশনস একদম প্রথম থেকেই আছি, এবং আমি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ফর এইচআরএম এই কোর্সটা করাচ্ছি। এখন প্রশ্ন আসতে পারে, যেমন আমি ওই জন্য দেখলাম যে আপনারা কেউ জব করছেন, কেউ গ্রাজুয়েশন। আমার যেটা মনে হয় যে এই সেশনটাতে আপনাদের আসার পেছনে একটা কোয়ারি বা একটা কি বলবো প্রশ্ন মনে জাগে যে why should I enroll myself to this course? এখন এই কোর্সটা নিয়ে যদি বলি যে 6 মাসের এই কোর্সটা, এটা হচ্ছে আপনাকে একটা পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা দিবে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের উপরে, এবং এই কোর্সটা সাজানো হয়েছে, বা আমরা যারা এখানে আপনার ট্রেনার হিসেবে আছি, এটা হচ্ছে কি জানেন, আমরা তো এইচআর এর উপর সবাই পড়াশোনা করি। আমি নিজেও এমবিএ তে আমার মেজর ছিল, বাট এইচআর এমন একটা টপিক, এটা শুধু থিওরিটিক্যাল জ্ঞান দিয়ে আসলে ভেরি ডিফিকাল্ট টু গেট ইনটু দ্য ডিপ অফ দিস টপিক বা দিস ফাংশন। সো পিজিটি এইচআরএম কোর্স আপনাকে অফার করবে, ইটস এ কম্বিনেশন। এখানে আমরা থিওরির সাথে সাথে আমাদের প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স গুলো আমরা শেয়ার করব, আমি বা অন্য যারা এখানে
ক্লাস নেবেন। আমাদের প্রত্যেকেরই যেটা অ্যাডভান্টেজ আমাদের আমরা শুধু থিওরি বেসড না, বিকজ থিওরি আমি যেটা মনে করি স্পেশালি HRM এর থিওরি গুলা কি হয় দেখেন, আমরা কিন্তু পড়ি বেসিক্যালি যারা আমরা HRM এর উপরে BBA করেছি, MBA করেছি, বইগুলো সব আমেরিকান। এবং আমি সব সময় বলি যে HR এর আমরা পড়বো আমেরিকান, কোনো অসুবিধা নাই, আমরা বিদেশি বই পড়েছি, আমরা থিওরিটিক্যাল নলেজটা স্ট্রং করেছি, কিন্তু আপনি কিন্তু এক্সিকিউট করবেন লোকাল লেভেলে। সো দেয়ার ইজ এ হিউজ গ্যাপ একজন আমেরিকান মানুষের, কারণ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে যারা কাজ করতে চান বা যারা কাজ করছেন, এখানে আমাকে কিন্তু হিউম্যান মাইন্ড নিয়ে কাজ করতে হয়, হিউম্যান সাইকোলজি নিয়ে কাজ করতে হয়। সো আমেরিকার একটা মানুষের সাইকোলজি আর আমার দেশে মানুষের সাইকোলজি বা থট প্রসেসের ভিতরে অনেক ডিফারেন্স আছে। কিন্তু যেমন ছোট একটা উদাহরণ আমি দিই, আমরা কেন আমাদের বাংলাদেশের লোকাল, আমি বলি সবসময় যে আমি পড়বো গ্লোবাল কিন্তু অ্যাক্ট করবো লোকাল, তার কারণ লোকাল কালচারাল কিছু ছোট ছোট গ্যাপ আসলে HR এ বিশাল একটা আপনার চেঞ্জ আনে। এখন আমি যদি সেটা না বুঝতে পারি, আমি যদি সে আমেরিকান থিওরি পড়ে থাকি, যেমন পারফরমেন্স ম্যানেজমেন্ট বলেন, রিক্রুটমেন্ট বলেন, স্যালারি কম্পেনসেশন বেনিফিট বলেন, তাহলে কিন্তু আমার ভিতরে হিউম্যান টাচ তো থাকবে না। আমি তখন অঙ্কের মতো, মানে এখনো কিন্তু আমাদের দেশে আপনার HR কে কেন অর্গানাইজেশনরা খুব বেশি কি বলবো বোর্ড রুমে এখনো কেন খুব বেশি সিট আমরা দেখি না, তার কারণ HR বেশিরভাগই এখনো কিছু রুলস অ্যান্ড রেগুলেশন, সেখানে আমরা হিউম্যান টাচ বা হিউম্যান ফিলিংসটা পাই না। সো এই কোর্সে আমরা কিন্তু আপনাকে সেই হিউম্যান ফিলিংসটা আমরা শেয়ার করব কিভাবে, আউট অফ আওয়ার এক্সপিরিয়েন্স, কারণ এটা বই পড়ে আসে না, এটা হচ্ছে একদম আপনাকে সেই লেভেলে কাজ করতে হবে। সো এই মুহূর্তে যেহেতু আপনাদের সে কাজের অভিজ্ঞতাটা নাই, আমরা যারা অনেক বছর ধরে কর্পোরেটসে আছি, আমরা আপনাদেরকে সেই ধারণাটা দিব। কারণ আপনি দেখেন বাংলাদেশে যদি সিম্পল একটা উদাহরণ দিই, এটা আমি সবসময় দিয়ে থাকি, বাংলাদেশে আপনি একটা অর্গানাইজেশনের আজকে HR হেড, হ্যাঁ, বা HR এর ভালো একটা পজিশনে আছেন, বা HR না হলেও যেহেতু HR এটা ফ্যাসিলিটেট করে সেই জন্য আমি বলছি, এই যে কেন আমরা ডিফারেন্সটা হয়। সে আজকে বাংলাদেশে একজনের বাবা মা অসুস্থ, আপনার একজন টিম মেম্বারের বা আপনার অফিসের কারো, আমাদের কালচারে কি হয়, তাকে তখন আমার ছুটি দিতে হয় বা সে ছুটি নেয়, বা তাকে আমাকে সেইভাবে ওই টাইমে আমার তার প্রতি সাংঘাতিকভাবে এমপ্যাথি শো করতে হয়, কারণ আমাদের কালচারে আমরা এখনো বাবা মা অসুস্থ হলে ম্যাক্সিমাম টাইম তাকে সময় দেওয়ার চেষ্টা করি, তার সাথে থাকি। কিন্তু সেম ঘটনা যদি আমেরিকায় হয়, তারা কি বাবা মা দেখে না? তারাও দেখে, বাট তাদের অ্যাপ্রোচটা বা তাদের চিন্তাটা ডিফারেন্ট। তারা হয়তো বাবা মাকে হসপাইসে পাঠিয়ে দেয় এবং তারা কিন্তু তাদের মতো তাদের কাজ করতে থাকে। তো এই যে দেখেন যে ইমোশনাল গ্যাপটা, আমার এখানে যদি আমি বাবা মার কাছে না যাই, ওই টাইমে যদি আপনি তাকে ছুটি না দেন বা তাকে ছুটি দিতে না পারলেও কিন্তু একটু টাইম অফিসে 1 ঘন্টা আগে তাকে ছেড়ে দেওয়া যায় কিনা, হ্যাঁ, আমরা কিন্তু সেটা চেষ্টা করি অ্যাজ আ বস বা অ্যাজ আ টিম লিডার, যেটা হয়তো অন্যান্য দেশে জিনিসটাকে ওরা আরো ইজিলি নেয়। ওরা মনে করে না, ওদের দেশে ইনফ্রাস্ট্রাকচার ভালো, হসপাইস আছে, হসপিটাল আছে, বা আপনার ওল্ড কেয়ার সেন্টার গুলো আছে যেখানে বয়স্ক মানুষরা থাকে, তারা টেক কেয়ার করবে। তো দেখেন একটা হিউজ ইমোশনাল গ্যাপ। এটা কিন্তু আপনি বই পড়ে খুব একটা পাবেন না। আপনি HR থিওরি বলেন, HR সবকিছু পড়ে, এটা হচ্ছে আপনাকে কাজের মাধ্যমে আর্ন করতে হয়। তো সেটা যদি আপনি কিছুটা ভাইব এই কোর্সের মাধ্যমে পান, তাহলে আপনার কিন্তু HR যখন কাজ করতে যাবেন তখন আপনার কাজটা অনেক ইজি মনে হবে, তখন আপনি বুঝবেন, ইমোশনস গুলো অনেকটা বুঝতে পারবেন। কারণ এই কোর্সে আমরা যারাই আছে, রিসোর্স পার্সন আছে, আমরা প্রত্যেকে কিন্তু আমাদের এই রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স গুলো আপনার সাথে শেয়ার করব। সো এটা একটা হিউজ বিষয় আমি মনে করি HR এর ক্ষেত্রে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে আপনার যারা আছেন, যারা আপনি একটু শফিকুল ভাইয়ের সাথে কথা বললেন, আমি কথা বলছি, একটু পরে তানিম ভাই আসবেন। এখানে যারা আপনার রিসোর্স পার্সন আছেন, এরা সবাই খুবই ওয়েল নোন সমাজে, এবং ওনাদের যথেষ্ট মানে রিচ ওনারা ইন টার্মস অফ বোথ নলেজ এবং প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। সো সেটা একটা ব্যাপার, যথেষ্ট রিসোর্সফুল আর কি। এখানে যারা আছেন সবাই, এখান থেকে আপনারা যতটা এখন এখান থেকে নিতে পারবেন, আপনারা উপকৃত হবেন, লাভবান। তো এই মোটামুটি আমার কোর্স সম্পর্কে আপনাকে বলে, এবং ডিটেলস নিশ্চয়ই বাকি আপনাকে
বিজ সলিউশনস থেকে ওনারা জানাবেন 6 মাসের কোর্সে কি কি টপিক পড়ানো হবে, কারা কারা আছেন রিসোর্স পার্সনরা। তো আমি যেটা পার্সোনালি বেশ কয়েকবার গত এতে সেটা নিয়েছি যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ফর HRM। তো ভেরি ইন্টারেস্টিং একটা টপিক, বিকজ আমাদের দেশে বলা হয় যে HR বটম লাইনে ভ্যালু অ্যাড করতে পারে না, কিন্তু আমি যেটা মনে করি, আমার যেহেতু মার্কেটিং এও কাজ করার অভিজ্ঞতা আছে, HR নিয়েও কাজ করার অভিজ্ঞতা আছে, HRই সবচেয়ে বেশি বটম লাইনে আপনার ভ্যালু অ্যাড করতে পারে এবং কোম্পানির প্রফিটেবিলিটিতে HRই সবচেয়ে ভ্যালু অ্যাড করতে পারে। কারণ আপনি দেখবেন যে যখন এই কোর্সটাতে আপনি ঢুকবেন গভীরে, আপনি দেখবেন যে একজন এমপ্লয়ি কে আপনার রিক্রুট করতে একটা কোম্পানির কত টাকা খরচ হয়, কতটা ম্যান আওয়ার নষ্ট হয়। সেই ক্ষেত্রে যদি লোকজন যদি বারে বারে আসতে থাকে যেতে থাকে, আমরা যদি রিটেইন করতে না পারি, ওইটাকে যদি আমরা মানিতে কোনো একটা মেট্রিক্স ডেভেলপ করে মানিতে ভ্যালুতে আমরা কনভার্ট করতে পারি, দেখবো যে হিউজ মানি আমরা খরচ করছি, কিন্তু HR আমরা কখনো এটা খুব একটা চিন্তা করি না। সো এই কোর্সটা করলে আপনি দেখবেন যে আসলে আপনি কি করে অনেক বেশি কোম্পানির বটম লাইনে ভ্যালু অ্যাড করতে পারেন, কোম্পানিকে অনেক প্রফিটেবল করতে পারেন, শুধু আপনার এই রিক্রুটমেন্ট সিস্টেমটাকে হয়তো একটু ইমপ্রুভ করে, বা রাইট টাইমে রাইট পার্সনকে রাইট জায়গায় দিয়ে, বা আপনি এমপ্লয়ীদের মোটিভেশনটা বাড়াতে পারলে, তাদেরকে একটু ট্রেন আপ করতে পারলে, তাদের মানে ক্যাপাসিটি ডেভেলপ করে দিতে পারলে, আপনি দেখবেন প্রোডাক্টিভিটি কত বেড়ে যাচ্ছে। এটাকে যদি আপনি একটা মেট্রিক্স ডেভেলপ করতে পারেন, আপনি ম্যানেজমেন্টকে at the end of the day দেখাতে পারেন যে আমি only by increasing productivity আমি যেখানে 10 জন লোকের দরকার ছিল সেখানে আমি 5 জন লোক দিয়ে কাজটা করেছি, তাহলে এই 5 জন লোকের যে স্যালারি বা অন্যান্য যা খরচা সেটা যদি আপনি দেখান, আপনি দেখবেন যে আপনি বটম লাইনে আপনি ভ্যালু অ্যাড করতে পারছেন। সো ট্র্যাডিশনাল HR থেকে এটা কিন্তু অনেক অ্যাডভান্সড একটা কোর্স এবং অনেক মডার্ন, যেখানে বলা হচ্ছে যে আপনি এখন আর মার্কেটিং দিয়ে আমরা খুব বেশি কম্পিটিটিভ এজ আনতে পারি না, এখন আনতে হবে HR দিয়ে, পিপল ডেভেলপমেন্টের মাধ্যমে। সো এই জিনিসগুলো আপনি শিখতে পারবেন এবং আপনি আপনার কোম্পানিতে যদি এই জিনিসগুলো ভালো করে সেল করতে পারেন আপনার ম্যানেজমেন্টের কাছে, আপনি দেখবেন যে আপনি অবশ্যই সেখানে আপনি রিওয়ার্ডেড হবেন। তো মোটামুটি এই, আমি বেশি কথা না বাড়ে অনেক কিছু বললাম, আমি শিওর ওনারাও বলবেন। তো এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন এই কোর্স। আমি মনে করি আপনাদের এখন এই অ্যান্সারটাই পাওয়া উচিত, ওয়াই শুড আই এনরোল মাইসেলফ টু দিস কোর্স, সেটা আপনার কি বেনিফিট হবে, এর রেলিভেন্ট কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। এনি কোয়েশ্চেন? সব অ্যান্সার দিয়ে দিয়েছি। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মুর্তজা বলেন, একটু জোরে বলেন মুর্তজা। হ্যাঁ, ওয়েট করবো? না না, একটু জোরে বলেন, ওয়েট করতে হবে না, বলেন। ওকে, আমি আমি আমার তো পরিচয় দিলাম, আমি শান্তা প্রপার্টি ম্যানেজমেন্টে আছি ফ্যাসিলিটি ম্যানেজার হিসেবে। তো আমার ক্যারিয়ারের প্ল্যানটা ছিল যে হচ্ছে ব্যাংকিং সেক্টরে ক্যারিয়ার করা, কিন্তু এখন যেটা হয়েছে যে আমি যেখানে এমটিও লেভেল কিংবা ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট এই ধরনের ব্র্যাক ব্যাংক হোক বা আদার্স লেভেল যে ব্যাংক গুলো আছে প্রাইভেট ব্যাংক, এগুলোতে অ্যাপ্লাই করি কিন্তু আমাকে ডাকা হয় না। তো এখন আসলে আমি যেটা ভাবতেছি যে পাশাপাশি ভাবছিলাম কিছুদিন আগে যে ম্যাথমেটিক্স এ পড়ছি, ডেটা অ্যানালাইসিস এর উপর আমি একটা কোর্স করি। আমার প্রথমে মনে হচ্ছে যে HRM করি। তো আমার প্রশ্ন হচ্ছে আমার প্রশ্নটা হচ্ছে যে আমি ম্যাথমেটিক্স এ পড়ে আসলে আমার ক্যারিয়ারটা কোন দিকে নেওয়া উচিত বা আমার ক্যারিয়ার সম্ভাবনাটা বেশি, একটু দয়া করে বলবেন। আচ্ছা, আপনি এখন শান্তাতে কোন ডিপার্টমেন্টে আছেন? জি, প্রপার্টি ম্যানেজমেন্টে, ফ্যাসিলিটি ম্যানেজার। প্রপার্টি ম্যানেজমেন্ট, সেটা কি মার্কেটিং কাজ করে জব? এটা হচ্ছে শান্তা হোল্ডিংস এর সিস্টার কোম্পানি। হ্যাঁ, আপনি এখন কোন হ্যালো? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। উমার আপা, আমার মনে হয় আমরা কিন্তু ওনাকে শুনতে পাচ্ছি, আপনার এখানে সাউন্ডের একটু প্রবলেম আছে। সো আমরা আপনাকে শুনতে পাচ্ছি, কিন্তু জি আপনাকে শুনতে পাচ্ছি। জি। তো
জি, এখন আপনি কি কোশ্চেন অ্যান্সার এভাবে চালাবেন নাকি আপনার কোনো পিপিটি আছে? কারণ কোশ্চেন অ্যান্সার কিন্তু আমরা শেষে না রাখছি না না। আমার কোনো পিপিটি নাই আসলে, আই ওকে ওয়াজ আন্ডার দ্য ইমপ্রেশন যে অ্যাওয়ারনেস। ওকে হ্যাঁ, সো ওকে 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 ওকে। আর তানিম কি আছেন এখানে? আপা আমি থাকি, আমার মনে হয় যে তানিম এইচআর একটা ওভারঅল, তানিম জয়েন করছে না? আপনি যদি একটা পিপিটি সেশন দেন, আপাও থাকুক আমিও থাকি, কোশ্চেনটা আমরা 10টা মিনিট পরে নেই, কারণ উনি এটা কুইকলি একটা প্রেজেন্টেশন দিক, এটা মনে বেটার হবে। ইয়ে সাজ্জাদ, তানিম থাকলে একটু তানিমকে ইয়ে করেন। হ্যাঁ জি। তো বাই দিস টাইম তানিম আসার আগে যে লাস্টে মর্তুজা কোশ্চেন করছিলেন ওনাকে বলি, সেটা হচ্ছে এইচআর অথবা ফাইন্যান্স এই ধরনের ফাংশন গুলো কমন ইচ অর্গানাইজেশন, বাট তারপরেও দেখা যায় যে এমএনসির এইচআর এ অভিজ্ঞতা থাকলে এমএনসি তে রাখে, ব্যাংকের এইচআর এর এক্সপিরিয়েন্স থাকলে আর একটা ব্যাংকে ডাকে। সো ইন্ডাস্ট্রি ক্রস ইন্ডাস্ট্রি যখন করেন, যেমন ইন্স্যুরেন্সের একটা ইন্ডাস্ট্রি, ব্যাংক একটা ইন্ডাস্ট্রি, ম্যানুফ্যাকচারিং, লিস্টেড, নন লিস্টেড, আপনি যেমন শান্তায় কাজ করছেন। হ্যাঁ, তো এই ডিফারেন্ট ইন্ডাস্ট্রির এক্সপিরিয়েন্স, যেমন শান্তায় কাজ করার কারণে রিয়েল এস্টেটের অন্য যে কোনো প্রতিষ্ঠান আপনাকে সবচেয়ে আগে নিয়ে, সিম্পল ট্রি বলেন, বিটিআই বলেন, ওরা বেশি আগ্রহ দেখাবে। এখন এই ক্রস ইন্ডাস্ট্রি যেতে গেলে যে কাজটা করতে হয়, আপনি জিজ্ঞেস করছিলেন কি কি করা উচিত, এই ধরনের টেকনিক্যাল ডিপ্লোমা কোর্স তো অবশ্যই করা উচিত। এখানে আপনি অনেক কিছু জানতে পারবেন, ব্যাংকেরও কিছু জানবেন এবং অন্য জিনিস জানবেন। সঙ্গে সঙ্গে আরো একটা ইন্টারেস্টিং পার্ট হইতে পারে যে আপনি বিএম যেটা আছে, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট, সেখান থেকেও বিভিন্ন কোর্স করা যায় যদি ব্যাংকের ব্যাপারে আপনার প্যাশন থেকে থাকে। আই হোপ যে এবার আপনি অ্যান্সারটা পেয়েছেন, যিনি মর্তুজা। ওকে, আচ্ছা, আরেকজন কোশ্চেন করেন। মর্তুজাকে আমি যেটুকু বলেছি ওটা ওর পারপাস সার্ভ করার কথা, তারপরে যদি ফার্দার কোয়ারি থাকে আই উইল অ্যান্সার, 1-to-1 যোগাযোগ করবেন। এখন আচ্ছা, ইউটিউবলি কি বলছিলেন? আমি ল করছিলাম, আমি আরএমজি তে কাজ করছি। হ্যাঁ, ল ইটসেলফ সাপোর্ট করে। আপনারা যে কোশ্চেনগুলো লিখেছেন সেগুলো বলি। একজন বলছে আসসালামু আলাইকুম স্যার, একজন কোশ্চেন করছে, একজন এইচআর প্রফেশনাল এর সিভি কি ধরনের কিওয়ার্ড যুক্ত করা প্রয়োজন, জেডি কিভাবে সাজাবো, বর্ণনা। এইচআর এর সিভি লিখতে গেলে প্রথমেই হচ্ছে এইচআর এর ব্রডার অ্যাসপেক্ট গুলো জানতে হবে। আপনি কি এইচআর রিক্রুটমেন্ট টিমে, নাকি এইচআর এর হচ্ছে ইভ্যালুয়েশন টিমে, নাকি আপনি এইচআর এর ট্রেনিং মানে এইচআরডি ট্রেনিং ডেভেলপমেন্ট, এভাবে আপনার কিওয়ার্ড দিয়ে সাজাতে হবে। এবং এইচআর এর কাজ না জানলে আসলে এই সিভি তৈরি করে আপনি বিপদে পড়বেন। সো এই ধরনের কোর্স করলে আপনি আপনার সিভি তৈরি করা এবং কাজের একটা সম্যক ধারণা পাবেন এবং প্রফেশনাল আপনাকে শিখাবে। আচ্ছা, আরেকজন কোর্স করছেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এইচআর এন্ড অ্যাডমিন। এইচআর বেসিক্যালি হিউম্যান রিসোর্স নিয়ে কাজ করে, আর অ্যাডমিন কাজ করে আদার ইস্যু লাইক গাড়ি ডিপার্টমেন্ট, কতগুলো গাড়ি আছে, কোথায় কি যাবে, এগুলো করে। অফিসের চা কফি, অফিসের এই কাজগুলো অ্যাডমিন করে, অথবা যদি কোনো লিগ্যাল ইস্যু থাকে, হ্যাঁ, সেগুলো অ্যাডমিন করে। এইচআর ইজ বেসিক্যালি ডিলিং উইথ দ্য পিপল ম্যানেজমেন্ট। এই জন্য একসময় এইচআর কে বলা হতো পার্সোনাল ম্যানেজমেন্ট, এবং এইচআর এর সাথে অ্যাডমিন অনেকে যোগ করে একটা টিম করতো। এটা এখন রং কনসেপ্ট। অ্যাডমিনের টাইপটা অনেকটা এক্সটার্নাল, বিভিন্ন ধরনের এজেন্সি এবং বিভিন্ন ধরনের ফ্যাসিলিটির সাথে। আপনার ফোনের লাইন, টেলিফোন লাইন কেটে গেছে, এইটা দেখবে, নতুন টেলিফোনের কানেকশন লাগবে, এটা দিবে। আপনার হচ্ছে ইভেন সিকিউরিটি সিস্টেম সে দেখবে। আপনার হচ্ছে স্টাফ যারা আছে, ক্লিনিং স্টাফ, তাদের এটা থাকবে। আর এইচআর করবে হচ্ছে বেসিক্যালি হায়ারিং, রিক্রুটমেন্ট, এইচআর ডেভেলপমেন্ট, ট্রেনিং, তারপরে হচ্ছে তাদের বিভিন্ন সময় আপনার অ্যাপ্রাইজাল, অ্যানুয়াল ইনক্রিমেন্ট, কেপিআই সেট, কেআরএ সেট, এবং অনেক ক্ষেত্রে যখন আপনার স্যাক করতে হয় বা ডিসপোজাল হয়, বা যখন তাকে গ্রেসফুলি বের করতে হয়, সেই এক্সিট প্রসেসটাও এইচআর এর কাজ, মোটা তাকে বললাম। আচ্ছা, আরেকজন কোশ্চেন করছেন ইট ইজ বেটার ইফ উই ডিসকাস অ্যাবাউট দ্য কোর্স রিলেটেড সাবজেক্ট। ইয়েস, এগুলো যা আলাপ হচ্ছে সবই কোর্স রিলেটেড। আর তানিম এখন আপনাদেরকে একটা প্রেজেন্টেশন দেখাবে। তানিম আসার সাথে সাথে আমি বন্ধ করে দিব, আমি জাস্ট হচ্ছে যে স্টপ গ্যাপ ফিল আপ করছি। একজন কোশ্চেন করছেন আমি ল করেছিলাম কিন্তু আরএমজি তে কাজ করেছি এইচআর, ল করেছিলাম আমি আরএমজি তে কাজ করেছি এইচআর এ, এখন একটি আইটি কোম্পানিতে এইচআর ম্যানেজার হিসাবে জানতে চাচ্ছিলাম এই কোর্স আমার জন্য কতটুকু হেল্প করবে। এই কোর্স আপনার জন্য 100% হেল্প করবে, বিকজ এইচআর এর আইনগুলো অনেক কাজে লাগে, তার ভিতরে এইচআরও লাগে। যেমন আপনার পিএফ এর আইন, লেবার ল,
WPP এর আইন, GF এর আইন, তারপরে এই যে এইগুলো লাগে, আইন হেল্প করে, কিন্তু HR এর কিছু টেকনিক্যাল স্কিল শিখতে হয়, সেই HR এর টেকনিক্যাল স্কিলগুলো এখানে থাকবে। আরেকজন কোশ্চেন করেছেন CEO কে HR কি কি কোশ্চেন করে রিক্রুটমেন্টে। এটা তো আসলে সেই CEO এর ব্যাপার। ডেফিনেটলি HR এর ফাংশনাল কোশ্চেন গুলো করে। সে হচ্ছে HR এর ওভারঅল OD বুঝে কিনা, সে হচ্ছে KPI কেয়ারে এগুলো সেট করতে পারে কিনা, KPI কেয়ারে ইভ্যালুয়েট করে অ্যাপ্রাইজাল করে বেতন বাড়াইতে পারে কিনা, রাইট ট্যালেন্টকে ট্যালেন্ট ম্যানেজমেন্ট করতে পারে কিনা, রিক্রুটমেন্ট করতে পারে কিনা, এই পুরো এই কোশ্চেন গুলো করে। ট্রেনিং এবং ডেভেলপমেন্ট কি কি কোর্সে অন্তর্ভুক্ত থাকবে? ইয়েস, ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট একটা পার্ট, HR এর একটা পার্ট, যে HR টিম কিভাবে ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট টিম তৈরি করবে এবং তাদের এটা এখানে আছে। আচ্ছা, আমার আরেকজন বাংলা লিখছেন, আমার বাংলা এডুকেশন ব্যাকগ্রাউন্ড ইঞ্জিনিয়ারিং, বাট আমি ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে বিল্ডিং এ ম্যানেজার হিসেবে আছি এখন PGDM। হ্যাঁ, আপনি যদি এই অ্যাডমিনে আসেন, যেটা বুঝতে পারছি, অ্যাডমিন থেকে HR আসতে গেলে HR এর যে টেকনিক্যাল স্কিলগুলো শিখতে হবে, সেটা হুমায়রা আপা, আমাদের হচ্ছে বিপ্লব ভাই, মানে শহীদুল আলম বিপ্লব ভাই, আমাদের তানিম, এরাই শিখাতে পারবে। সো আমার মনে হয় যে এটা আপনার জন্য জরুরি হয়ে যাবে এটা শেখার জন্য, বিকজ অ্যাডমিনের সাথে HR এর একটা বেসিক ডিফারেন্স আছে। অনলাইনে অ্যাফিলিয়েট মার্কেটিং হয়ে কাজ করি, আচ্ছা এটা ভালো কথা করেন, আপনি যদি মার্কেটিং করেন, মার্কেটিং করতে পারেন। HR আসতে গেলে HR এর নলেজ গুলো নিতে হবে। স্যার, আমি সোহেল পারভেজ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, নরিশ পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেড। স্যার, আমার প্রশ্ন হচ্ছে, একটি কোম্পানিতে ম্যানেজমেন্ট ও নন ম্যানেজমেন্ট এর রেশিও কেমন হওয়া উচিত? এটা ডিপেন্ড করে আপনার, যেখানে হাইলি প্রোডাকশন এবং ফ্যাক্টরিতে নন ম্যানেজমেন্ট, যেটাকে আমরা বলি হচ্ছে ব্লু কলার এবং হোয়াইট কলার ম্যানেজমেন্ট, সাধারণত এটার ওরকম স্পেসিফিক থাম্ব রুল নেই, বাট নর্মালি ম্যানেজমেন্ট এবং নন ম্যানেজমেন্ট স্টাফ প্রোডাকশনের জন্য হয়তো 90-10, বাট যদি বলেন যে হচ্ছে IT কোম্পানি, অথবা যদি বলেন বিজনেস কনসালটেন্সি ফার্ম, অথবা যদি বলেন যে গ্রামীণ ফোন, ওইখানে ম্যানেজমেন্ট এমপ্লয়ির সংখ্যা বেশি হবে, নন ম্যানেজমেন্ট কম্পারেটিভ কম হবে। আচ্ছা, হোয়াট ইজ স্ট্র্যাটেজিক HR? HRMটাই যখন বিজনেস গোল এবং ওভারঅল বিজনেসের স্ট্র্যাটেজির সাথে ম্যাচিং করায়, সেটাকে বলা হয় স্ট্র্যাটেজিক HR ম্যানেজমেন্ট। HR ডিপার্টমেন্ট মানে কি? HR ডিপার্টমেন্ট হচ্ছে যারা হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট এবং ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে, তাদের HRG বলা হয়। হোয়াট ইজ HR সাস্টেনেবিলিটি? সাস্টেনেবিলিটি ওয়ার্ডটা দুইভাবে ইউজ হয়, একটাকে আমরা বলি হচ্ছে জুৎসই বা টেকসই, আর সাস্টেনেবিলিটির মেইন ওয়ার্ডটা হচ্ছে গ্রিন, অর্থাৎ আপনি পরিবেশের ক্ষতি না করে আপনার কাজ করবেন, এইটা হচ্ছে সাস্টেনেবিলিটি। HR সাস্টেনেবিলিটির দুইটা পার্ট, একটা হচ্ছে আপনার টিমের রিটেনশন যেন বেশি থাকে, অ্যাট্রিশন যেন কম হয়, মানে আপনার লোকজন যাতে না চলে যায়, এক। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি এমনভাবে HR ম্যানেজমেন্ট করবেন, আপনার অফিস এনভায়রনমেন্ট মেনটেন করবেন, সো দ্যাট আপনার সাস্টেইনেবিলিটি এনশিওর করা যায়। স্যার, ট্রেনিং ডিপার্টমেন্ট এর কোনো সাপোর্টে আসবে? ইয়েস, ট্রেনিং ডিপার্টমেন্ট ইজ অলসো আন্ডার HR। HR যেটা করে, ট্রেনিং নিড অ্যানালাইসিস করে, TNA করে, এবং সেইভাবেই ট্রেনিং নিড অ্যানালাইসিস করে অ্যানুয়াল ট্রেনিং ক্যালেন্ডার বের করে বানায়, এবং সেই অনুযায়ী কম্পিটেন্ট রিলেটেড ট্রেনারদেরকে হায়ার করে এবং ট্রেনিং করে, এবং শুধু ট্রেনিং প্রি অ্যাসেসমেন্ট করে ট্রেনিং এর নিডটা, তারপরে হচ্ছে ট্রেনিং করায় এবং পরবর্তীতে পোস্ট অ্যাসেসমেন্টও করায়। সো দিস ওয়ার দ্য কোশ্চেন ইন দ্য চ্যাট বক্স। আমি যদিও HR প্রফেশনাল না, বাট কুইকলি অ্যান্সার করার চেষ্টা করেছি। নাও ইটস টাইম টু হ্যান্ড ওভার টু মিস্টার তানিম। প্লিজ, তানিম আছেন? থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। ভালো আছেন স্যার? জি, ভালো আছি। প্লিজ ক্যারি অন ভাই, প্লিজ। আর আপাও আছে, আপাও কোশ্চেন অ্যান্সার দিবে, আপনিও দিয়েন। আমি এমনি প্রক্সি দিচ্ছিলাম আপনাদের। জি প্লিজ। জি 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 জি, আমি অনেকক্ষণ ধরে শুনতেছিলাম স্যার। অনেকদিন পরে মানে আমার সুযোগ হয়েছে আপনার কথা শোনার। 8.5 বছর আপনার সাথে কাজ করছি, অনেক কিছু শিখছি, বা আপনার অনেক ট্রেনিং প্রোগ্রামে আমি ছিলাম। তো মাঝখানে 2 বছর আমি তো অন্য ইন্ডাস্ট্রিতে, এরপরেও মানে 2 বছর তো আর আপনার সাথে মানে ওইভাবে কথাও কম হয়েছে, আপনার সেশন অ্যাটেন্ড করার সুযোগও কম হয়েছে। তো ভালো লাগতেছিল, আপনি অনেক সুন্দরভাবে অনেক কিছুই বুঝাচ্ছিলেন আর কি। থ্যাংক ইউ, আপনি ক্যারি অন। থ্যাংক ইউ। তো আমি আমি একটু আমার পরিচয়টা দেই। আমি মোহাম্মদ তানিম রহমান। আমার HR এ প্রায় এই দীর্ঘ 15 বছরের এক্সপিরিয়েন্স। তো এটা যদি আমি ভাগ করি, আমি এ পর্যন্ত 3টা অর্গানাইজেশনে কাজ করেছি। ধরেন আমি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজ করেছি, সেখানে প্রায় দীর্ঘ 4 বছর 8 মাস আমি কাজ করেছি। এরপরে আমি ফার্মাসিউটিক্যাল ছেড়ে আমি চলে গেলাম একটু FMCG ইন্ডাস্ট্রি টাইপ, ওদিকে চলে গেলাম। সেখানে আমি ইলেকট্রিক্যাল সাইড দিয়ে কাজ করেছি, আমি টিস্যু ইন্ডাস্ট্রিতে কাজ করেছি। ফাইনালি এরপর আমি
আমার ক্যারিয়ার, সেখান থেকে আমি এসেছি হলো ফিড ইন্ডাস্ট্রিতে। আমি এখন কাজ করছি আস্থা ফিড ইন্ডাস্ট্রিতে। ওনারা ফিড বিজনেস এর পাশাপাশি ওনাদের হ্যাচারি ফার্ম আছেন, ব্রিডার ফার্ম আছেন, হ্যাচারি ব্রিডার, এরপরে হচ্ছে ফিড নিয়ে ওনারা কাজ করেন, কিছু মেডিসিন অ্যাডিটিভ নিয়েও ওনারা কাজ করেন, ওনাদের কিছু আহ, অন্য ধরনের বিজনেসও আছে। তো এই সব মিলে হচ্ছে টোটাল আমরা 15 বছর আমার এইচআরে কাজ করার এক্সপিরিয়েন্স। তো আর আমি যদি বলি চার্টার্ড সিওএল এর সাথে আমার কানেকশন বলা যায় যে মোর দ্যান 2 ইয়ার্স। আমি মোর দ্যান 2 ইয়ার্স ধরে এখানে ক্লাস নিচ্ছি। আমি ইউজুয়ালি দুইটা ক্লাস নেই এখানে, একটা হচ্ছে কোর কম্পোনেন্টস অফ এইচআরএম মানে হচ্ছে সিসিএইচআর, আর একটা হচ্ছে পিএমএস পারফরমেন্স ম্যানেজমেন্ট সিস্টেম। তো আমি যেটা দেখলাম যে এখানে সিসিএইচআর এর মধ্যে আমরা বিভিন্ন ধরনের কোর্স নেই। আমরা মূলত হচ্ছে 10টা সেশন এটার মধ্যে নেই। সেখানে একদম বলা যায় যে আর টু আর মানে রিক্রুটমেন্ট টু রিটায়ারমেন্ট যে জিনিসগুলো আছে, আমরা শফিক স্যার, হুমায়রা ম্যাডাম আপনাদেরকে বলেছেন। তো এই জিনিসগুলো আর আমাকে নতুন ভাবে বলার দরকার নাই যে এখানে আমরা হচ্ছে ইন্ডাস্ট্রি যারা কাজ করি, আপনাদের ভাষায় বলা যায় যে আমরা যারা ইন্ডাস্ট্রি এক্সপার্ট, যারা আসলে হাতে কলমে ডেলি আমরা হচ্ছে এইচআর বিভিন্ন বিষয় নিয়ে কাজ করি। তো তারা তাদের দৃষ্টিকোণ থেকে বিভিন্ন বিষয়গুলি কিন্তু আমরা বুঝিয়ে দিই। তো সেইখানে ধরেন হচ্ছে গিয়ে আপনি অনেক কিছু থিওরিটিক্যাল পড়েন, অনেক বুকিশ যেই জিনিসগুলো পড়েন, আমরা যারা ইন্ডাস্ট্রিতে কাজ করি, যে আমরা যেটা করি যে এই ডট গুলো, মিসিং ডট গুলো আমরা কানেক্ট করার চেষ্টা করি। যে আপনি একাডেমির সাথে হচ্ছে গিয়ে ইন্ডাস্ট্রি, এই যে ডট মাঝখানে যে গ্যাপটা, এই গ্যাপটা আমরা কি করি ফিল আপ করার চেষ্টা করি। এবং এইখানে স্পেশালি আমি বলবো, আমি নিজে অবশ্য পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করেছি বিআইএম থেকে, সেটা অবশ্য অনেক আগে 2016 সালে, অলমোস্ট 9 ইয়ার্স এগো। তো সেই ক্ষেত্রে আমি দেখেছি, যেহেতু আমি নিজেই পিজিডি করেছি এবং সাথে আমি সিওএল এর ক্লাসও নিচ্ছি, তো ডিফারেন্সটা কিন্তু আমি নিজেই বুঝতে পারি। যে এইখানে হয় কি যে ওইখানের পিজিডি এইচআরএম গুলোতে একাডেমিক টিচারের পাশাপাশি ইন্ডাস্ট্রির থাকেন, বাট সেটা খুবই কম। বাট এইখানে মূলত হচ্ছে ইন্ডাস্ট্রি এক্সপার্টরাই ক্লাসগুলো নেন। তার এত রেজাল্ট কি হয় যে একদম যে জিনিসগুলো আসলে যেইভাবে কাজে লাগে, ধরেন কথার কথা আপনি একটা ম্যান পাওয়ার প্ল্যানিং, এই ম্যান পাওয়ার প্ল্যানিং নিয়ে আপনি অনেক কিছু শুনতে পারেন যে প্ল্যানিংটা এইভাবে করা দরকার, প্ল্যানিংটা এইভাবে হয়। বাট হাতে কলমে আমরা কিন্তু আমাদের কোর্সগুলোতে কি করি, আমরা একদম এক্সেল ফরম্যাট কিন্তু আপনাদেরকে দিয়ে দিই এবং এক্সেল ফরম্যাটে আপনাকে শিখাই যে আসলে আপনি একটা ম্যান পাওয়ার প্ল্যানিং যখন করবেন, এটা কোন সময় করবেন, এটা কি ডিসেম্বরে করবেন কিনা, এটা কি জুনে করবেন কিনা, কোন সময় করবেন আপনার ফিসকাল ইয়ার ধরে। যেমন আমি একটা উদাহরণ দিই, ধরেন আপনার ফিসকাল ইয়ার যদি হয় জুলাই টু জুন, তাহলে আপনি অবশ্যই ম্যান পাওয়ার প্ল্যানিংটা হয়তো আপনাকে করতে হবে আরো 2 মাস আগে থেকে, নেক্সট ইয়ারের জন্য, নেক্সট ফিসকাল ইয়ারের জন্য। আপনার যদি বিজনেস ইয়ার হয় ধরেন কথা জানুয়ারি টু ডিসেম্বর, তো অবশ্যই আপনাকে অক্টোবর বা নভেম্বরে কিন্তু আপনার ম্যান পাওয়ার প্ল্যানিংটা করতে হবে। এবং এই প্ল্যানিংটা করার সময় কিন্তু আপনাকে অবশ্যই নেক্সট ইয়ারের বিজনেস গোল কি হবে অর্গানাইজেশনের, এই জিনিসগুলো কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে বা এই জিনিসগুলো কিন্তু ম্যানেজমেন্টের সাথে বসতে হবে। এবং সেইখানে আপনার ফরম্যাট গুলো কি হবে, আপনি কোন কোন জিনিস কনসিডার করবেন, নতুন নিবেন, রিপ্লেসমেন্ট নিবেন, সেখানে আপনার অপারেশনাল কস্ট কি হবে, এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো কিন্তু একদম হাতে কলমে। আমি জাস্ট একটা টপিক আপনাকে বললাম যে উদাহরণ হিসেবে। তো তেমনি করে আমরা রিক্রুটমেন্ট সিলেকশন আমরা এখানে করাচ্ছি, আমরা এখানে ট্রেনিং করাচ্ছি যেমন সিসিএইচআর এর মধ্যে, এরপরে আমরা জব ডেসক্রিপশন নিয়ে ক্লাস করাচ্ছি, পারফরমেন্স ম্যানেজমেন্ট নিয়ে করাচ্ছি, তারপরে হচ্ছে গিয়ে 360 ডিগ্রি অ্যাপ্রাইজাল নিয়ে ক্লাস করাচ্ছি, আমরা এমবিও নিয়ে, কেয়ারে কেপিআই নিয়ে করাচ্ছি। দেখেন কেয়ারে কেপিআই নিয়ে আপনি খুব বুকিশ কিছু পাবেন, কিন্তু আমরা যারা একদম ইমপ্লিমেন্টেশনের সাথে জড়িত, যেমন আমি যদি বলি, আমি যে ফার্মাসিউটিক্যালে 4 বছর 8 মাস আমি একমিতে ছিলাম, সেইখানে কিন্তু আমরা সেই 2011-12-তে কিন্তু আমরা 360 ডিগ্রি পারফরমেন্স অ্যাপ্রাইজাল নিয়ে কাজ করেছি। তো সেইখানে আমরা ওডির বিভিন্ন পার্ট নিয়ে কাজ করেছি। তো এই জিনিসগুলো হাতে কলমে যদি কেউ না করে তাহলে কিন্তু সে আপনাকে বুঝাইতে পারবে না বা ঠিক মতো কিন্তু আপনি বুঝতে পারবেন না। আমাদের এই যে কোর্সটা লেভেল 1 লেভেল 2, আমাদের গোলটা কিন্তু থাকে আপনাকে এক্সপার্ট করে দেওয়া, মানে আপনাকে এই ইন্ডাস্ট্রিতে এটা কিভাবে কাজে লাগবে, আপনি কিভাবে করবেন হাতে কলমে। অনেকে হয়তো আপনাকে পড়াবে, কেউ হয়তো আপনাকে ফরম্যাট দিবে না, হ্যাঁ, কেউ হয়তো আপনাকে একটা এক্সেল শিট করে দিবে না, যে আপনি হয়তো দেখবেন যে একটা বুকিশ কথা বলছে, হ্যাঁ এইভাবে একটা ড্র করে আপনাকে একটা দিয়ে দিল। কিন্তু আমি যেটা করি বা আমার অন্যান্য কলিগ যারা এখানে ক্লাস নেন, আমরা কিন্তু যেটা করি সেটা কিন্তু কি করি যে
এইখানে আমরা একদম হাতে কলমে আপনাকে শিখাই দিই, বুঝাই দিই যে এই ক্লাসগুলো যেগুলো আমরা শিখাচ্ছি বা যেগুলো আমরা পড়াচ্ছি এগুলো আপনি কিভাবে ইমপ্লিমেন্ট করবেন। সো এই জিনিসগুলো কিন্তু আপনাদের যারা আপনারা এখন কাজে আছেন প্লাস যারা হচ্ছেন কাজে ঢুকবেন ভবিষ্যতে তাদের জন্য কিন্তু খুবই উপকারী। ধরেন আমাদের লেভেল 1-এ 3টা সাবজেক্ট আমরা করাই, লেভেল 2-তে 3টা সাবজেক্ট আমরা করাই, টোটাল ভুল না হলে আমরা 6টা সাবজেক্ট আমরা ক্লাস নেই। হ্যাঁ, তো এই 6টা সাবজেক্ট আমরা প্রায় 6 মাসের একটা কোর্স, তো প্রত্যেকটাতেই হচ্ছে গিয়ে 10টা করে ক্লাস থাকে এবং এই ক্লাসগুলো হচ্ছে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা করে আমরা করাই। এবং আমরা যেটা করি যে আমি বারবারই বলতেছি যে আমরা কিন্তু প্র্যাকটিক্যালি আপনাকে শিখিয়ে দিচ্ছি যে এবং এটা আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন, কিভাবে অর্গানাইজেশন আপনি ভ্যালুয়েট করবেন। হ্যাঁ, ধরেন আরেকটা উদাহরণ যদি দিই, ধরেন অনেক অর্গানাইজেশন কিন্তু আছে যে সেখানে ট্রেনিং হয় না বা অনেকেই দুঃখ করে। হ্যাঁ, আমরা যখন বিভিন্ন জায়গাতে যাই বা বিভিন্ন ফোরামে যখন যাই বলে যে ভাই আমার বিজনেস হেড বা আমার এইচআর হেড ট্রেনিং এই করে না বা আমার ম্যানেজমেন্ট ট্রেনিং এ ইনভেস্ট করতে চায় না। ঠিক আছে, তো এইখানে কিন্তু আমরা এই জিনিসটা শিখাই যে আসলে ট্রেনিং এ যে ইনভেস্ট করবে বা ট্রেনিং এ যে বা আপনি কিভাবে করাবেন, হ্যাঁ এই জিনিসগুলো কিন্তু আমরা আপনাকে শিখিয়ে দিচ্ছি যে আপনাকে কি করতে হবে, আপনাকে এই জিনিসটা ম্যানেজমেন্টকে বুঝাইতে হবে যে আপনার এই ট্রেনিং কাজে অর্গানাইজেশনের কাজে লাগবে, অর্গানাইজেশন কিভাবে সাপোর্ট দিবে। আপনি জাস্ট নিয়ে গেলেন আর আপনি ট্রেনিং একটা করাইতে হবে দিকে করাইলেন, এটা আসলে অর্গানাইজেশনে কিভাবে ভ্যালুয়েট করবে, এটা কেয়ারে কি পেতে কিভাবে করবে, এটা বিজনেস অবজেক্টিভে কিভাবে হিট করবে। আপনি যদি লাভ এই জিনিসগুলো ম্যানেজমেন্টকে না বুঝাইতে পারেন, সেভাবে যদি আপনি প্রেজেন্ট না করেন, তাহলে কিন্তু ভাই আপনি ওই বছরের পর বছর আপনাকে আক্ষেপই করতে হবে। তো এই যে জিনিসগুলো, এই যে ছোট ছোট করে যেগুলো আমরা বলছি, এই জিনিসগুলো কিন্তু আপনাকে আমরা এই ধরনের কোর্স গুলোতে কিন্তু শিখাবো আমরা, এবং যেগুলো আপনার ক্যারিয়ারে কিন্তু ভ্যালুয়েট করবে। ঠিক আছে, আচ্ছা সোহেল সাহেব, কোনো মানে কোনো বুঝতে কোনো কষ্ট হয়েছে জিনিসগুলোতে? না না স্যার, আলহামদুলিল্লাহ স্যার, আপনার সাথে তো এর আগে কথা বলেছি, তো আপনি স্যার এইচআর জগতের একজন লিজেন্ড স্যার। আরে কি বলেন, সমস্যা নেই। আচ্ছা বলেন সোহেল সাহেব, এই যে যতক্ষণ আমরা করলাম আপনার স্পেসিফিক কোনো প্রশ্ন আছে কিনা? আমার প্রশ্ন হচ্ছে স্যার, প্রশ্ন না, আমার আসলে একটু জানারও বিষয় আছে আসলে, বিশেষ করে হচ্ছে এইচআর যে ম্যান পাওয়ার যে প্ল্যানটা আমরা আসলে কিভাবে করতে পারি স্যার, এটা সম্পর্কে আমাকে জানার আছে স্যার। আচ্ছা, ম্যান পাওয়ার প্ল্যানিং আমি কিন্তু প্রথমে বলছি, ধরেন ম্যান পাওয়ার প্ল্যানিংটা আপনি যখন করবেন তখন প্রথম কথা হলো আপনাকে কিন্তু বিজনেস অবজেক্টিভ জানতে হবে। ধরেন একটা সিম্পল উদাহরণ দিই, ধরেন আপনার এই বছরের সেলস হচ্ছে কি আপনি করেছেন মূলত ধরেন কথা 1,000 কোটি টাকা, আপনি নেক্সট ইয়ারে 2,000 কোটি টাকা বিক্রি করতে চান, তাহলে এই 2,000 কোটি টাকা বিক্রি করতে চাইলে আপনাকে কি করতে হবে, হয়তো বা নতুন নতুন হচ্ছে ডিস্ট্রিবিউটার নিতে হবে, নতুন ফিল্ড ফোর্স নিতে হবে, বা ম্যান পাওয়ার প্ল্যানিং বের করতে হবে, বা হচ্ছে আপনি নতুন 2টা প্রোডাক্ট আপনি লঞ্চ করবেন। ঠিক আছে, তো এই জিনিসগুলো যখন আপনি জানবেন যে আপনাকে নতুন করে এই সেল করার জন্য আরো 500 লোক অনবোর্ড করতে হবে, আপনি যদি নাই জানেন বিজনেস অবজেক্টিভ, তাহলে আপনি প্ল্যানিং কিভাবে করবেন। প্লাস এই ম্যান পাওয়ার গুলো আপনার কোন সময়ের মধ্যে লাগবে, এটা কি জানুয়ারিতে লাগবে, এটা কি প্রতি কোয়ার্টারে 100 করে লাগবে, নাকি এটা ফার্স্ট কোয়ার্টারের মধ্যেই লাগবে, এই জিনিসগুলো আপনাকে কনসিডার করতে হবে। কনসিডার করে আপনাকে দেখতে হবে এর মধ্যে কয়টা হচ্ছে নতুন লাগবে, কয়টা হচ্ছে রিপ্লেসমেন্ট যেগুলো চলে গেছে সেগুলো কি আপনার লাগবে কিনা। ঠিক আছে, এর পাশাপাশি হচ্ছে গিয়ে আপনাকে কিন্তু বাজেটও করতে হবে। ঠিক আছে, এই এই একই শীটের মধ্যে, যাতে ম্যানেজমেন্ট জানে যে আগামী বছর এই আমার এই অবজেক্টটা অ্যাচিভ করতে হলে আমাকে টোটাল হচ্ছে কথার কথা 300 জন বা 200 জন লোক লাগবে, এবং যে কারণে আপনার এডিশনাল ম্যান পাওয়ার আমার পার হেড আমার কস্ট বা আমার ম্যান পাওয়ার কস্ট হবে এত। ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে গিয়ে আপনাকে কনসিডার করতে হবে। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ক্লাস কি অফলাইনে হয় আপনাদের স্যার? আমাদের আপাতত ক্লাস অনলাইনে হয়, আপাতত অনলাইনে হয়। তানিম, এখানে একটা ইচ্ছা আছে আমার, আপনারা যারা পড়ান তাদের সাথে অন্তত 1-2টা প্র্যাকটিক্যাল ফিজিক্যাল সেশনটা দরকার, টু নো ইচ আদার। এই কারণে আমরা অন্য কোর্সগুলো কিন্তু তানিম এখনো ফিজিক্যালি 1-2টা সেশন নেই, তো আপনারা অ্যালাউ করলে হয়তো এইটারও ধরেন 6 মাসের কোর্স, তো একটা পর্যায়ে হয়তো আপনারা একটা অফ ডেতে বা আপনাদের কনভিনিয়েন্ট হলো যে অন্য টিচাররা হয়তো বসবে, ইনফ্যাক্ট ফিজিক্যালি হবে, এটা ভালো হয় মাঝে মাঝে ইন্টারাকশনের জন্য, নেটওয়ার্কিং এর জন্য। থ্যাংক ইউ। ইনশাআল্লাহ স্যার। জি, থ্যাংক ইউ। ক্লাস কবে থেকে শুরু হবে স্যার?
জি, আসসালামু আলাইকুম। জি, আপনাদের হচ্ছে ক্লাসের যে ডিটেল, আমাদের কোর্সের ইনফরমেশন আমরা স্যারদের কাছে, যদি আপনাদের কোনো ক্যারিয়ারে কোশ্চেন থাকে একটু জিজ্ঞেস করেন। কোর্স মানে আমাদের ওয়েবিনার শেষে আমরা কোর্সের শোষণ, আপনি এখন যেহেতু সময় অনেকটা চলে আসছে, আপনি কোর্সের ইয়েটা শেয়ার করেন স্ক্রিনে, শেয়ারটা কোর্সের কতগুলো কন্টেন্ট, কত সময়, 2টা সেমিস্টার, এবং ওইটা একটু দিয়ে দেন, অনেকে শেষে চলে যাবে। এর কোশ্চেন থাকলে তানিম আমি আসি, আমরা তো অনলাইনে আসি, আপনি কুইকলি শেয়ার করে ফেলেন। হ্যাঁ, অনেকে এটা জিজ্ঞেস করছে, বুঝছেন? জারিফ অন্য বা আচ্ছা, একটা বিষয় হচ্ছে যে আমাদের এই কোর্সটার সার্টিফিকেট যে ভ্যালুটা ওটা কেমন হবে আর কি? সার্টিফিকেট ভ্যালু সম্পর্কে আমরা আগে বলেছি যে এটা একটা 6 মান্থের ডিপ্লোমা। এই প্রতিষ্ঠানটা বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডারে, এবং এখান থেকে একটা গভর্নমেন্ট গেজেটে পাবলিশ হয় রেজাল্টটা, যেটা এই ধরনের প্রতিষ্ঠানে ওই গভর্নমেন্ট গেজেটের রেজাল্টটা বের হয় না, আমরা বের করি এইটা। আর এইটা যেহেতু বিশ্লেষণ গত 8 বছর ধরে এই কাজটাই করছে, এইচআর কমিউনিটি এবং অন্য জায়গায় একসেপ্টেড যে এখানে ট্রেনিং ভালো, এটা একটা অবশ্যই। আর প্রতিষ্ঠান হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডারে এখানে যত ট্রেনিং লাইসেন্সেস যা যা প্রয়োজন সবগুলো আমাদের এখানে আছে। এই সঙ্গে আর একটা এইটার সঙ্গে হিসেবে আছে, এটার সাপোর্ট করে হচ্ছে বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের অথরাইজ একটা প্রতিষ্ঠান সিটিটিআই, চার্টার টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট, তার সাথে আমরা বিশ্বলিউশন যেটা সিওএল জয়েন্টলি কোর্সটা করে থাকি। এটার এই হচ্ছে সার্টিফিকেশন ভ্যালু। থ্যাংক ইউ। জারিফ, আপনারা একটু কোর্সের ডিটেলটা শেয়ার করেন। তানিম আছে, আমিও আছি, অসুবিধা নেই, একটু দেখে দেন। আমি স্যার হচ্ছে অলরেডি স্যার এটা শেয়ার করা হয়েছে, চ্যাটে শেয়ার করে দিয়েছি স্যার, আর গ্রুপে স্যার আমি দিয়ে দিব। এখানে একটু দেখান, অনেকে দেখছে আবার একই কোশ্চেন করছে, এখানে একটু দেখান। জি জি, আসছে দেখা যাচ্ছে। জি জি জি, থ্যাংক ইউ। আমি সাজিদুল ইসলাম বলছিলাম, কোর্স কোঅর্ডিনেটর হিসেবে। তো আমাদের পিজিডি এইচআরএম কোর্সটি হচ্ছে 6 মাস মেয়াদি, যেটার ক্লাস এক্সাম সবকিছু কন্ডাক্ট হবে অনলাইনে সপ্তাহে 3 দিন ক্লাস থাকবে। এটা হচ্ছে আপনার রাত 8:30 থেকে, এটা জুম অনলাইনে হয়ে থাকে, এবং প্রতিটা ক্লাসের রেকর্ডিং ক্লাস মেটেরিয়ালস আমরা প্রোভাইড করে থাকি। আমাদের একটা ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, সেই গ্রুপে আপনারা পাবেন। তো আমাদের কোর্স মেটেরিয়ালসে যেটা থাকবে, যে 2টা লেভেলে টোটাল 6টা মডিউল, সেই মডিউলগুলো আমি বলছি। লেভেল 1-এ থাকবে কোর কম্পোনেন্টস অফ এইচআরএম এবং ম্যানেজমেন্ট অ্যান্ড অর্গানাইজেশনাল বিহেভিয়ার, ইন্ডাস্ট্রি রিলেশন অ্যান্ড কমপ্লায়েন্স, যেটা লেভেল ল, বাংলাদেশ লেভেল ল, সেটা থাকবে। এবং লেভেল 2-তে থাকবে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ইন এইচআরএম এবং এইচআরআইএস, যেটা হিউম্যান রিসোর্স ইনফরমেশন সিস্টেম এবং এইচআর পারফরমেন্স ম্যানেজমেন্ট সিস্টেম। এই 6টা মডিউল আমরা 6 মাসে কভার করব, এবং পুরোটাই অনলাইনে। এটা এক্সাম সিস্টেম আছে, এক্সাম সিস্টেম হবে অনলাইনে এমসিকিউ বেসড, টোটাল 60 এমসিকিউ থাকবে, সেটা অনলাইনে হয়ে থাকবে, এমসিকিউ বেসড। এবং এটা গ্রেডিং সিস্টেমের রেজাল্ট হয়ে থাকে বাংলাদেশ এডুকেশন বোর্ডের যে গ্রেডিং সিস্টেম সেটা। এবং এটা হচ্ছে এক্সাম হবে 60%-এ, এবং অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন থাকবে 20%, ক্লাস অ্যাটেন্ডেন্স থাকবে 20%। এবং আমাদের যে কোর্স ফিটা রয়েছে, কোর্স ফি হচ্ছে আমাদের রেগুলার ফি 30,000, বাট আমরা ডিসকাউন্ট অফার ফি আমাদের এটা রয়েছে এখন 21,000 টাকা, যেটা ইনস্টলমেন্টে আপনারা পেমেন্ট করতে পারবেন, 4টা ইনস্টলমেন্টে, এটা মান্থলি পেমেন্ট করতে পারবেন। আর ফুল পেমেন্ট আমাদের আরেকটা ওয়েভার আছে, যারা ফুল পেমেন্ট করতে পারবে তাদের জন্য আলাদা একটা ওয়েভার আছে। সো এই হচ্ছে আমাদের কোর্স কারিকুলাম সম্পর্কে ডিটেলস। কোর্স কারিকুলাম সম্পর্কে যদি কারো কোনো কোয়ারি থাকে, কোশ্চেন থাকে, একটু বলতে পারেন প্লিজ। স্যার, মাসে যে পেমেন্টটা, এটা কি রকমের দিতে হবে স্যার? আচ্ছা, আমাদের হচ্ছে 20,000 হচ্ছে টোটাল কোর্স ফি অফার ফিটা। এটা ভর্তির সময় 6,000 টাকা পে করতে হয়, আর এরপর মিউট হয়ে গেছেন সাজিদুল, আপনি মিউট হয়ে গেছেন, আবার বলেন, আনমিউট হয়ে বলেন। আমাদের কোর্স ফি হচ্ছে 30,000 টাকা, আমাদের টোটাল কোর্স ফি, যে 6 মাসের। বাট আমরা হচ্ছে একটা অফার প্রোভাইড করছি, আপনার 21,000 টাকা আর্লি বার্ড অফার। প্রথম যারা 10 থেকে 15 জনকে আমরা 21,000 টাকায় দিচ্ছি, যেটা আপনারা ইনস্টলমেন্টে পেমেন্ট করতে পারবেন। ইনিশিয়ালি 6,000 টাকা অ্যাডমিশন ফি থাকবে আমাদের কোর্সের, বাকি যে 15,000 টাকা থাকবে 21,000 টাকা থেকে, সেটা আমরা হচ্ছে 3টা ইনস্টলমেন্টে কমপ্লিট করতে পারবো। সেক্ষেত্রে মান্থলি 5,000 করে পড়বে আমাদের যেই কোর্সের।
এটা হচ্ছে আমাদের ইনস্টলমেন্ট প্রসেস। ইনিশিয়ালি 6,000 টাকা থাকবে, বাকি 15,000 টাকা আমরা 3টা ইনস্টলমেন্টে দিতে পারবো। আর কেউ যদি ফুল পেমেন্ট করে এট এ টাইম, তাহলে আমরা সেই ক্ষেত্রে এটা স্যার 18,000 টাকা করে দিব অফারে। আর আজকে ওয়েবিনারে বা সেশনে যারা আছেন তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট করা হবে। আমরা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা গুগল লিংক দিয়ে দিব, ফর্ম আপনারা একটু ফিল আপ করলে আপনাদের সাথে আমরা ডিসকাশন করে আপনাদের জন্য একটা স্পেশাল ওয়েবার আমরা করে দিব। যারা আজকে সেশনে ছিলেন আমাদের এখানে রেকর্ড আছে, এবং আমাদের হচ্ছে এই ক্লাসের রেকর্ডিং বা অন্যান্য যেগুলো আছে এগুলো আমরা শেয়ার করে দিব, এআই ক্লাসের রেকর্ডিং এবং অন্যান্য ক্লাসের। ধন্যবাদ। আর কোনো কোয়েশ্চেন থাকলে একটু বলবেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার, একটা কোশ্চেন ছিল, শোনা যাচ্ছে স্যার? জি শোনা যাচ্ছে, প্লিজ। জি স্যার, আমরা নর্মালি যদি আমাদের অর্গানাইজেশনে কোনো রিক্রুট করি, সেক্ষেত্রে আমরা যেমন বিভিন্ন বিডি জবস আদার্স ওদের মাধ্যমে দিয়ে দেওয়া হয় বিজ্ঞপ্তি, দেন সেখান থেকে বিভিন্ন অ্যাপ্লিক্যান্টরা তারা অ্যাপ্লাই করছে। এছাড়া আমাদের কি কি অপশন গুলা থাকতে পারে যে আমরা কোথায় থেকে আমাদের রিসোর্স গুলা পেতে পারি? এটা হচ্ছে একটা আচ্ছা, এটা আমি এটা বলে দিচ্ছি। এটা হচ্ছে, আর কোনো কোশ্চেন আপনার কুইকলি শেষ করুন। সম্পূর্ণ আরেকটা কোশ্চেন আছে স্যার, বলেন। আর সেটা হচ্ছে যে অনেকেই লেটসে ইন্ডাস্ট্রির চেঞ্জ করে, তারা যখন অ্যাপ্লাই করে তখন অনেক ট্যালেন্টই আছে যে সব ইন্ডাস্ট্রিতে তারা ভালো করে, কিন্তু বেসিক ক্রাইটেরিয়া কি আমরা কি সেম ইন্ডাস্ট্রির এক্সপিরিয়েন্স যাদের ফোকাস দেওয়া দিব, নাকি যদি অন্য ইন্ডাস্ট্রির লেটসে ধরেন কেউ ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি থেকে আসছে বাট আমি রাইট নাও তাকে এফএমসিজি তে নিতে যাচ্ছি, তো কোন বিষয়গুলোকে আমরা ফোকাস দেব? ওকে আমি দুটোই বলে দিচ্ছি। প্রথমটার কোশ্চেন হচ্ছে যে শুধু বিডি জবস না, বিডি জবস একটা মিডিয়াম, এই বিডি জবস এর মতো আমাদেরও একটা আছে বিস ক্যারিয়ার বা আরো অনেক আছে। এইটা একটা মাধ্যম। আর একটা মাধ্যম হচ্ছে আমরা বিভিন্ন সময় পত্রপত্রিকাও সার্কুলার দিই, পত্রপত্রিকার অনলাইন ভার্সনে দিই। এছাড়া এখনকার সময় লিঙ্কডইন খুব একটা জনপ্রিয় মাধ্যম, এখানেও সার্কুলার হয়, জব যায়, জবের সুযোগ আছে। ইনস্টাগ্রাম, ইভেন ফেসবুকের মাধ্যমে অনেক সময় প্রমোট করে। এছাড়া আমরা যারা বিভিন্নভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও কিন্তু জব সার্কুলার বা জবের ইনফরমেশন পাওয়া যায়। সো পিয়ার গ্রুপের মাধ্যমে পাওয়া যায়। সো একটাই শুধু বিডি জবস তা না, অন্তত 8টা-10টা অল্টারনেটিভ চ্যানেল আছে যেখান থেকে আপনি নিতে পারেন। আবার কনসার্ন কমিউনিটি, যেমন ধরেন আপনি চার্টার অ্যাকাউন্টেন্ট নিতে চান, তাহলে সিএন ইনস্টিটিউটকে আপনি চিঠি লিখলে যে আমার একটা পজিশন দরকার, একজন চার্টার অ্যাকাউন্টেন্ট দরকার, দিয়ে দিবে। একটা এইচআর এর লোক দরকার হলে আমাদের বিএচএইচআরএম আছে, বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স, এখানে চিঠি লিখলে আপনাকে কয়েকটা সিভি এখান থেকে প্রোভাইড করা হয়। একইভাবে আপনি যদি ইঞ্জিনিয়ার চান, তাহলে বাংলাদেশের যে ইঞ্জিনিয়ারিং অথরিটি আছে, আইএডিবি বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন, ওখান থেকেও আপনি পেতে পারেন। ঢাকা ইউনিভার্সিটি যদি চান, তাহলে ঢাকা ইউনিভার্সিটির কনসার্ন ডিপার্টমেন্টের চেয়ারম্যানদের চিঠি লিখলে তারা তাদের ফাইনাল বা ইয়ার থেকে সিভি দেয়, এই হেল্পগুলো করে। সো এই দোজ আর দ্য বেসিকলি দ্য অল্টারনেটিভ টু সোর্স দ্য সিভিস। আর লাস্ট কোশ্চেনটা হচ্ছে এইচআর, তারপরে হচ্ছে মার্কেটিং, সেলস, এইগুলো হচ্ছে, এটা হচ্ছে আপনার ওভারঅল সব সেক্টরেরই আপনার কোনো না কোনো নলেজ থাকে। যেটা হয় যে ইন্ডাস্ট্রিতে অনেকদিন কাজ করে, ওই ইন্ডাস্ট্রি তার একটা এক্সট্রা বিজনেস নলেজ হয়, সেই কারণে ওই ইন্ডাস্ট্রি তাকে সুইচ করতে সুবিধা হয়। কিন্তু এইচআর নলেজ আছে, বাট ইন্ডাস্ট্রি নলেজটা নিতে বেশি সময় লাগে না। সেই কারণে আপনি যদি ইন্ডাস্ট্রি চেঞ্জ করতে চান, ওই ইন্ডাস্ট্রির নলেজটা অ্যাড হয়ে গেলে আপনি ওই ইন্ডাস্ট্রিতে ভালো করতে পারবেন। এটা বড় চ্যালেঞ্জ না। থ্যাংক ইউ। তানিম কিছু অ্যাড করতে পারেন? জি থ্যাংক ইউ স্যার, আপনার যে কোশ্চেনটা আমি ইনশাআল্লাহ 100% পেয়েছি। আর কোশ্চেনটা হচ্ছে যে আমি নিজে রিক্রুটার হিসেবে কোন জিনিসগুলোকে ফোকাস দিতে পারবো যে অন্য ইন্ডাস্ট্রির হলে, যে কোন আপনি কি এখানে কি এনরোল করেছেন কি হিসাবে? আপনি কি এইচআর কোর্স করবেন, নাকি আপনি রিক্রুটার, নাকি আপনি এমপ্লয়ার? এটা আগে বলেন, তাহলে বুঝতে পারবো আপনার কোশ্চেনের প্যাটার্নটা। স্যার আমি এইচআর এর কোর্স করব। ওকে, রিক্রুটার হিসেবে দেখবেন হচ্ছে সবসময় 2টা পার্ট থাকে, 2টা ভাগে দেখতে হয়। যে কোনো সিভি, যে কোনো রিজিউমির তার যে যোগ্যতা চাওয়া হচ্ছে সেই টেকনিক্যাল স্কিল আছে কিনা, টেকনিক্যাল স্কিল মানে সার্টিফিকেট, ওনার ওই রিলেটেড প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, জব এক্সপিরিয়েন্স আছে কিনা,
দুইটা গেল। আর তার ইন্টারপার্সোনাল স্কিল অর্থাৎ সফট স্কিল গুলো, তার কমিউনিকেশন স্কিল, কোনো কোনো ক্ষেত্রে যদি রিপোর্ট রাইটিং বা রাইটিং এর দরকার হয় তাহলে সেটা তার আছে কিনা, ইমেইলের কি অবস্থা, তার সোশ্যাল নেটওয়ার্কিং কেমন, লোকজন কেমন কানেক্টেড, চিনতে পারে কিনা, হ্যাঁ এইগুলো জানতে হয়। তো থ্যাংক ইউ, আপনি অনেকগুলো কোশ্চেন করছেন। অন্যদের কোনো কোশ্চেন থাকলে প্লিজ ফ্রি। আর আমার মনে হয় যে সেশনের শেষের দিকে আপনারা ছিল। জি বলেন স্যার। এতদিন যা জানতাম স্যার পিজিডি এইচআরএম 1 বছরের কোর্স, এখন স্যার আপনাদের এখানে 6 মাসের। এখানে দুইটা জিনিস আছে। আপনারা তথ্য যেটা জানেন কিছুটা পার্শিয়াল ট্রু। 6 মান্থের কোর্সই ম্যাক্সিমাম ছিল। যেগুলো প্রফেশনাল কোর্স সেগুলো 6 মান্থ আছে, 1 বছর আছে। কিন্তু ইউনিভার্সিটি যেগুলো করে ওইটা 6 মান্থে ছিল। বাট ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন রিসেন্টলি একটা সার্কুলার দিয়েছে যে 6 মাস না করে 1 বছর করার জন্য। বাট প্রাইভেট সেক্টরের বা যেটা বিজনেস ট্রেনিং বা প্রফেশনাল একাডেমি যেগুলা, সেগুলো 6 মান্থেও করে, 1 বছরের আছে। তো এইটা মানে 6 মান্থের পিজিডি সারা পৃথিবীতেই আছে, বাংলাদেশও আছে। বোথ আর ভ্যালিড। বাট যদি ইউনিভার্সিটি কোনো করে থাকে, ইউনিভার্সিটিকে রিকোয়েস্ট করছে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন যে আপনারা 6 মান্থ না করে 1 বছরে নিয়ে যান। থ্যাংক ইউ। আর কোনো কোশ্চেন? স্যার সাথে একটা যে বেশ কয়েকটা অ্যাডভার্টাইজমেন্টে দেখছিলাম যে ওরা শুধু পিজিডি এইচআরএম চায় শুধু বিআইএম থেকে, মানে নাম তাহলে যদি বিআইএম হয় তাহলে বিআইএম এরটাই লাগবে, তাহলে তো আর অন্যটা কাজ হবে না। এটা তো কমন সেন্স, ওটা তো কমন সেন্স। যদি বিআইএম চেয়ে থাকে তাহলে বুঝতে হবে সে বিআইএম ছাড়া কিছু চিনে না। ওটা বিআইএম এর এডুকেশন তানিম অলরেডি বলছে, সেখানে যারা পড়ায় তারা আসলে নিজেরাও অনেকেই কন্টেম্পোরারি এইচআর সম্পর্কে খুব কম জানে এবং থিওরিটিক্যালি পড়ায়। এখন এটা যদি কেউ ওখানে পড়ায় আসে, যদি সেই প্রতিষ্ঠান থেকে লেখে, তাহলে তো কিছু করার নেই। তাহলে ওই জায়গাটাতে ওই রিকোয়ারমেন্ট ফুলফিল না করলে আপনাকে ডাকবে না। ঠিক আছে হয়তো। জি প্লিজ স্যার, পরের কোশ্চেন। জি পরের কোশ্চেন। আচ্ছা, এই পিডিএফটা কি শেয়ার করা যাবে যেটা এখন আমাদের সামনে স্ক্রিনে আছে? এইটা শেয়ার করছেন না? আমরা চ্যাট বক্সে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। চ্যাট বক্সে দিয়েছি স্যার। স্যার আমি একটা জিজ্ঞাসা আছে, এমন একটা জানতে চাচ্ছিলাম যে এই কোর্স ফির মধ্যে অন্য কোনো আর চার্জ নেই তো? আমি শুধু যদি কোর্স ফিটাই পে করে দেই, এর মধ্যে আর কোনো হিডেন চার্জ থাকবে না? যে দেখা গেল যে কোনো নোটবুক নিতে হবে, নোট নিতে হবে, বা কোনো কিছু ম্যাটেরিয়াল লাগবে, আর কোনো কিছু নেই তো স্যার? যদি একটু জানাতেন কাইন্ডলি। না, হিডেন চার্জ বলতে আর কিছু নেই। জাস্ট একটা ফি আছে যেটা এক্সাম ফি। হ্যাঁ, এক্সাম ফিটা আলাদা। আমাদের 6টা পেপারের জন্য এক্সাম ফি পার পেপার 300 টাকা। 300, হ্যাঁ, 6টা পেপার আছে। সো 6 মাসে 1800 টাকার একটা এক্সাম ফি আছে। এছাড়া আর কোনো ফি নেই। আর আপনার নোটবুক এইসব আমরা ফ্রিলি দিব, আমাদের সফট কপি আমরা প্রোভাইড করবো। এটা নিয়ে কোনো আর কিছু নেই। জি, মানে ক্লাস ম্যাটেরিয়াল সবই পাবেন, শুধু এক্সাম ফিটা আছে 300 টাকা করে পার কোর্স, খুবই নমিনাল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। থ্যাংক ইউ স্যার। এক্সামটা কিভাবে হবে একটু জানতে চাচ্ছিলাম। এক্সামটা আমাদের অনলাইনে হয়ে থাকে গুগল ফর্মের মাধ্যমে। হ্যাঁ, আমাদের এক্সামটা অনলাইনে হবে, এমসিকিউ বেস, যেখানে কোশ্চেন অ্যান্সার সবই থাকবে। আপনাকে রাইট অ্যান্সারটা চুজ করে সাবমিট করতে হবে। হ্যাঁ, খুবই এটা ইজি একটা কোশ্চেন, মানে থাকে ফরম্যাট। গ্লোবাল ইউনিভার্সিটি গুলো যখন ডিস্টেন্স লার্নিং যে কোর্সগুলো করায় 6 মান্থের, 4 মান্থের, 1 বছরের, তাদের একইভাবে পরীক্ষা নেয়। যদি আপনি হার্ভার্ডে একটা কোর্স করেন বাংলাদেশে বসে, তাহলেও তারা পড়ানোর পরে যেভাবে অ্যাসেসমেন্ট নেওয়া হয় এমসিকিউ এবং কেস বেস, সেই জিনিসটাই আমরা এখানে ফরম্যাটেড থাকে। আপনারা নির্দিষ্ট টাইমে ঢুকান, ওখানে উপরে পরীক্ষার সময় আসতে থাকে আর সময় কমতে থাকে। ধরেন আধা ঘন্টার পরীক্ষা, প্রথমে 30 মিনিট অ্যালোকেটেড হয়, আস্তে আস্তে কমতে থাকে। আর আপনি যখনই সাবমিট করবেন তখন ওইটা অটোমেটিকলি কম্পিউটার খাতা দেখে রেজাল্টটা পাওয়া যায়। সো ওইটা আমরা প্রিজার্ভ করে ওই বেসড অন দ্যাট পাবলিশ করি। ঠিক আছে, এনি আদার কোশ্চেন? আচ্ছা, এটা কি জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়কাল নাকি অন্য কোনো সময়, মানে স্টার্ট হবে কবে আর কি অ্যাকচুয়ালি? এটা আমাদের হচ্ছে যে 6 মাসের কোর্স, তো এখন একটা ইনটেক চলছে। এটা মূলত হচ্ছে ইয়ার এন্ড, মানে হচ্ছে ডিসেম্বর থেকে শুরু হবে। এর 6 মান্থ পরে আরেকটা হবে। অনেক সময় বেশি প্রেশার থাকলে যে কোর্স যখন ভর্তি হয়, এইটা আসলে আরেকটা জিনিস আপনাদের একটা কনসেপ্টের ব্যাপারে বলি, যেটা হচ্ছে যে এটা একদম একাডেমিক ইউনিভার্সিটির বিবিএমবির মতো না যে একটা টাইম ধরে প্রফেশনাল ইনস্টিটিউটগুলো যেটা হয়, একটা ব্যাচ যখন চলে তার 5-6 মাস পরে আরেকটা ব্যাচের ভর্তি শুরু হয়। এর ভিতরে যদি কোনো কারণে মানে হিউজ ডিমান্ড থাকে বা প্রয়োজন হয়, মনে হয় যে স্টুডেন্টের প্রেশার আছে, তাহলে সেক্ষেত্রে ব্যাচ শুরু করা। তবে নর্মালি আমরা এটা 4 মাস পর পর অফার করি আর এভরি 6 মান্থ একটা ব্যাচ শেষ হয়। জি, থ্যাংক ইউ।
এনি কোশ্চেন? জি, সালাম আলাইকুম ভাই। আমি সাইমা, আমি আসলে জানতে চাচ্ছিলাম আপনাদের লেবার লর এটা কি ইন ডিটেলসে শেখানো হবে, তাই তো? হ্যাঁ, একদম ইন ডিটেইল। নতুন যে লেবার ল আসছে ওটা সহ ইন ডিটেইল। আমাদের লেবার ল যিনি ক্লাস নেয় উনি বাংলাদেশের বেস্ট লেবার ল পড়ান, উনি ডিটেইলে পড়াবেন। জি, এক্সপিরিয়েন্স, ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স অলসো। এইটার ক্লাস শুরু কবে হবে এবং শেষ কবে হবে? এই সাজিদুল, আমাদের এই ব্যাচের প্রথম ক্লাস কবে শুরু হবে? তাই এটা ডিসেম্বরের আপনার 17 তারিখে স্টার্ট হবে, ডিসেম্বরের 17 তারিখ, আর এটা গিয়ে জুনে গিয়ে শেষ হবে। জুনের 17 তারিখ। জি জি, আসসালামু আলাইকুম। জি, আমি একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম। প্লিজ বলেন। আপনাদের সার্টিফিকেটের মার্কেট ভ্যালু কেমন? অলরেডি আমি অ্যান্সার করেছি যে বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান যারা হচ্ছে আপনার গভর্নমেন্ট গেজেটের রেজাল্ট বের হয়, এটা এক। আর এই ধরনের প্রাইভেট সেক্টর, যেমন ধরেন আপনি যদি বলেন আপনার এই ইউএসএ সেন্ট্রাল ব্যাংকটাও প্রাইভেট সেক্টর একটা কোম্পানি। হ্যাঁ, মানে এটা আসলে সারা পৃথিবী পিপিবি চলে। আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডারে ট্রেনিং দিব, এরকম লাইসেন্স নিয়ে আসে, সেই বেসিসে আমরা দিয়ে থাকি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে 8টা ব্যাচ হয়েছে এবং আমাদের এই প্রতিষ্ঠানটা 8 বছর চলছে। এখান থেকে 20,000 ডিফারেন্ট টপিক্সে ট্রেনিং এ যারা পার্টিসিপেট করেছেন এবং এখান থেকে বেরোছেন। তো এইটা হচ্ছে ইস্যু। আর এইচআর কমিউনিটিতে আমাদের এই সিওএল এবং বিসলিউশন পরিচিত, এটা আমাদের প্রথম। আর দ্বিতীয়টা তো বললামই যে আপনাকে, যে এটা গভর্নমেন্ট গেজেটে একটা গেজেট নোটিফিকেশনের মাধ্যমে নাম সহ রেজাল্ট বেরোয়। যদি 6 মাস কেউ সাকসেসফুলি পার্টিসিপেট করে, এটার একটা এমসিকিউ, যে খুব ইজি এমসিকিউ থাকে, এটা খুব বড় না, এটা অ্যাসেসমেন্ট টাইপ, সেটা করে হলে গভর্নমেন্ট গেজেটে পারে। এখানে মনে হয় চেহারা দেখানো, সেটা বড় করে দেখাতে পারেন, গভর্নমেন্ট গেজেটের রেজাল্টটা দেখাতে পারেন বড় করে, একটু নামগুলো কিরকম থাকে। এইটা হচ্ছে গভর্নমেন্ট গেজেট, ঠিক আছে? বোঝা গেছে? আসসালামু আলাইকুম। জি বলেন। কোশ্চেন করে যাবে? বলেন প্লিজ। এটা তো হলো যে বাংলাদেশ লেভেলে পড়াবে, ইনক্লুড থাকবে, বাট আমরা যারা ইপিজেড এ জব করি আমাদের গ্যাজেটটা আলাদা। ওই ক্ষেত্রে আমরা কি ইপিজেড লেভেল অথবা অনেক সুবিধা পাবো, নাকি জাস্ট বাংলাদেশ লেভেলে এটা পড়াবে? বাংলাদেশ লেভেল এখানে হচ্ছে কমন ভাই, এটা হচ্ছে কি 6 মান্থের তো, তবে ডেফিনেটলি যিনি লেভেল ল এক্সপার্ট উনি তো ইপিজেড এর লেভেল ল জানে। আমি যখন ফাইন্যান্স পড়াই, মোস্টলি ফাইন্যান্স পড়াই, তো ফাইন্যান্সের সারা পৃথিবীর যে কোনো কোম্পানির জিনিসই আমি সলভ করতে পারি। সাবজেক্ট ম্যাটার এক্সপার্টটা অন্যরাও জানে, আশা করি অসুবিধা হবে না। জি, পরের কোশ্চেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জিহানুদ্দিন রনি বলছিলাম। তো আমার কোশ্চেনটা ছিল যে আমি হচ্ছে একটা ব্যাংকের হচ্ছে সার্ভিস এন্ড বিজনেস কোয়ালিটি ডিপার্টমেন্টে আছি। ওকে। তো আমি যদি এই কোর্সটা করি, নেক্সট টাইম কি আমি হচ্ছে এইচআর এ মানে কাজ করার সুযোগ পাবো কিনা, বা হচ্ছে আমাকে এরকম অন্য এইচআর ডিপার্টমেন্টে শিফট করার জন্য হচ্ছে সুযোগ দিবে কিনা? এটা হচ্ছে ওই অথরিটির চয়েস। হ্যাঁ, যেমন আমরা এমএনসি তানিম যে কাজ করে, বা আমিও বিভিন্ন অর্গানাইজেশন কাজ করেছি, আমাদের প্ল্যানিংই থাকে কেউ যদি এইচআর এ ভালো করতে পারে এরকম সম্ভাবনা থাকলে তাকে আমরা এইচআর এ ট্রান্সফার করে এইচআর এ ট্রেনিং দিই। এখন কোশ্চেন হচ্ছে কোনো অর্গানাইজেশন ভ্যারি করে। আপনি একজন বললেন বিআইবিএম থেকে বা বিআইএম থেকে করলেই নিবে, এটা না, আমাদের থেকেও নিতে পারে। কোশ্চেনটা হচ্ছে যে এমপ্লয়ার যদি মনে করে যে এইখানে যারা 6 মান্থের কোর্সটা করছে তার মাধ্যমে তার এইচআর একটা ডিসেন্ট নলেজ হয়েছে, আপনি যদি এখানে শিখেন তাহলে ডেফিনেটলি আপনাকে এটা ট্রান্সফার করবার সময় ইন্টারনাল এক ডিপার্টমেন্ট থেকে অন্য ডিপার্টমেন্টের ট্রান্সফার করার সময় যে ইন্টারনাল ডিপার্টমেন্টাল ইন্টারভিউ হয়, সেখানে যদি আপনি ডিসেন্ট অ্যান্সার দিতে পারেন ডেফিনেটলি এটা সুযোগ পাবে। এবং এটা তো একটা স্বীকৃত একটা পিজিডিএম কোর্স, যে আপনি 6 মান্থ এখানে করে একটা পার্টিসিপেশন এবং পাস করার একটা সার্টিফিকেট নিয়ে বেরোছেন। সো ইট উইল হেল্প, বাট ইট ইজ নট গ্যারান্টেড যে এটা থাকলেই আপনাকে নিতে বাধ্য। জি, থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটা কোশ্চেন, সরি। আচ্ছা, আমি তো এর আগেও বলেছিলাম যে আমি হচ্ছে আরএমজি তে ছিলাম, এন্ড দেন হচ্ছে এখন একটা আইটি কোম্পানিতে এইচআর ম্যানেজার হিসেবে আছি। জি। সো আমি জানতে চাচ্ছিলাম যে এমএনসি তে মুভমেন্ট করার জন্য আমাকে এটা কি হেল্প করবে, নাকি অন্য মানে আরো কোনো কিছু করার প্রয়োজন হবে? আসলে আমি আপনাকে বলি, এমএনসি বা স্পেশালি এন্টারপ্রেনার, আমি নিজে তো হায়ারিং করি। গতকালকেও অনেকগুলো আপনার ইউএস বাংলার বোর্ডে বসছি, এমপ্লয় হায়ার করছি, তারপরে হচ্ছে আমি আমাদের প্রতিষ্ঠানে করেছি। একটা কথা আপনাদেরকে বলি, একদম ব্রুটাল ট্রুথ, সার্টিফিকেটটা একদম মানে কোনো ভ্যালুই আমরা দেই না।
ইন্টারভিউ বোর্ডে তাকে একটা রিয়েল লাইফ কেস সিনারিও করতে দেই, কোশ্চেন করি, তার কনফিডেন্স দেখি, সে কাজটা করতে পারবে কিনা, তার ইন্টারপার্সনাল স্কিল ভালো আছে কিনা, কমিউনিকেশন স্কিল ভালো আছে কিনা। কারো যদি কমিউনিকেশন স্কিল ভালো থাকে এমএনসি তাকে এমনি নিবে। এখন এই সার্টিফিকেট করলেই নিবে বা এই সার্টিফিকেট না করলে নিবে না এরকম কোনো কন্ডিশন নাই, বা ইট উইল হেল্প ডেফিনেটলি। হ্যাঁ, কিন্তু এই যেমন ধরেন আমাদের এখানে অন্তত 20টা এমএনসি কোম্পানির লোকজন আমাদের এখান থেকে ট্রেনিং করেছে, যারা এখন এইচআর বা অন্য ডিপার্টমেন্ট কাজ করে বা ফ্যাকাল্টি হিসেবেও অনেকে কাজ করে। এখন ধরেন এখানে ফ্যাকাল্টি হিসেবে এমএনসি যারা এখানে আসবে, তারা যদি আপনার পারফরমেন্স দেখে মনে করে যে আপনি অন্য ডিপার্টমেন্টে আসেন বা ভালো করবেন, হুমায়রা আপা বা আমাদের যে আরো অন্যরা ফ্যাকাল্টি হিসেবে কাজ করে, দিলরুবা আপা বা ওনারা ব্যাংকেও আছে, ওনারা যখন ওনারা পড়াবেন, যখন আপনাকে যদি প্রেজেন্ট করতে পারেন তাহলে তো ওনারাই তো রিকমেন্ড করবে বা এরকম হয়। বাট ইট ইজ নট গ্যারান্টেড যে কোনো পার্টিকুলার কোর্স, সেটা না। ইভেন আইবিএ এত ভালো, আইবিএ থেকে আপনি পাস করেই তো কেউ হয়তো 1 লাখ টাকা স্যালারি পায়, কেউ হয়তো 20,000 টাকা স্যালারি পায়। ওই সার্টিফিকেটটা ম্যাটার করে না, ম্যাটার করে তার লার্নিং, তার পার্সোনাল কম্পিটেন্সি এবং তার অ্যাডাপ্টেবিলিটি, কোপ আপ করবে কেমনি এনভায়রনমেন্টের সাথে, কিভাবে সে অ্যাডজাস্ট করবে, আন্ডারস্ট্যান্ডিং দ্য বিজনেস, আন্ডারস্ট্যান্ডিং দ্য সিনারিও, এবং তার চৌকস একটা ওভারঅল ধারণা। এখানে কোনো সার্টিফিকেট গ্যারান্টি দেয় না, কোনো সার্টিফিকেট গ্যারান্টি দেয় না যে তার সে নিশ্চিতভাবে কোথাও জব পাবে। কারণ সার্টিফিকেটের জবের রিকোয়ারমেন্টে মিনিমাম এন্ট্রি লাগে একটা গ্রাজুয়েশন। এইচআরে ম্যাক্সিমাম যাওয়া থাকে যে এইচআর গ্রাজুয়েট বা এইচআর এই গ্রাজুয়েশন অথবা মাস্টার্স, কিন্তু এই মাস্টার্স তো ভুরি ভুরি আছে, সবার জব হয় না। যাদের কম্পিটেন্সি আছে, স্কিল আছে, তাদেরকে নেওয়া হয়। থ্যাংক ইউ। আমার মনে হয় যে আমরা শেষের দিকে যেতে পারি, আর 2-একটা কোশ্চেন থাকলে সর্বোচ্চ নেওয়া যেতে পারে, প্লিজ। কেউ যেহেতু কিছু বলতেছেন, আমি আরেকটু অ্যাড করি এখানে, যে আমি চাচ্ছিলাম যে আমাকে মানে এই সেক্টর গুলি থেকে কি আমি এমএনসি তে মুভ করতে পারবো কি না, যে আমাকে আরো কোনো কিছু ডেভেলপ করতে হবে, অথবা ডেভেলপ হচ্ছে ইন্টারপার্সোনাল। আপনি যদি খুব ভালো করে আপনার সিভিটা বেস্ট হয়, আপনার ওয়ার্ক স্কিল থাকে, আপনি যদি ইংরেজিতে কমিউনিকেট করতে পারেন, অবশ্যই এটাই হচ্ছে আপনার ঠিক আছে? জি জি, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, থ্যাংক ইউ। এখন তাহলে সাজ্জাদ, সাজিদুল এবং হচ্ছে আমাদের জারিফ, যদি আপনাদের কমন কোনো ইনফরমেশন দেওয়ার থাকে আরেকবার রিপিট করতে পারেন। আমি লিভ করছি। আর হুমায়রা আপা নিশ্চয়ই আছে, হুমায়রা আপাকে অসংখ্য ধন্যবাদ, এই ছুটির দিনে উনি জয়েন করছেন। এবং তানিম, আপনাকে ধন্যবাদ ভাই, অনেকদিন পরে আপনার সাথে অনলাইনে হলেও দেখা হলো, আমার দীর্ঘদিনের কলিগ ছিলেন, ভালো করছেন আমি জানি ক্যারিয়ারে। জি, আপনাকে অনেক ধন্যবাদ শফিকুল ভাই, অনেকদিন পর আপনার সাথে দেখা হলো। জি আপা, আমি সরি, আমি অ্যান্সার গুলো নিয়ে নিয়েছি আপা, আপনারা অনেকগুলাই, যেটা আপনারা দিলে আর ভালো দিতে পারতেন, কিন্তু আমি কুইকলি কোনো কোশ্চেন নিয়ে নিয়েছি আপা। সো ওনারা তো আপনাকে পাবে এই ক্লাসে, আমাকে তো আর পাবে না, এই জন্য আমি একটু সুযোগ নিলাম, আপনাকে তো পায়। জি জি আপা, জি আপা, ঠিক আছে। তাহলে আমিও বাই বাই করি সবাইকে, সবাই ভালো থাকবেন, সবার সাথে ক্লাসে দেখা হবে নিশ্চয়ই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কোর্সে অ্যাপ্লাইয়ের জন্য আমি লিংক, চ্যাট বক্সে লিংক দিয়েছি, যারা আগ্রহী আছেন আপনারা ফর্মটা ফিল আপ করে দিবেন, আমরা 1-to-1 কল করে আরো যা ডিটেলস জানান আমরা বলে দিব। আর কোর্স আউটলাইনটাও আমরা লিংকটা দিয়েছি, আপনারা চাইলে লিংকটা কপি করে বা পেস্ট করে বা ক্লিক করে আপনারা দেখতে পাবেন কোর্স আউটলাইনটা। হ্যাঁ, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ যারা জয়েন করেছেন। আসসালামু আলাইকুম।